সবাইকে নমস্কার জানাই। আজকের বিষয় আধ্যাত্মিকতা ও অলৌকিকতা। অলৌকিকতার আকর্ষণ অমোঘ। আধ্যাত্মিকতার আকর্ষণ তুলনামূলকভাবে অনেক কম। মানুষ অলৌকিক গল্প শুনতে ভালোবাসে, আমিও ভালোবাসি। অলৌকিকত্ব জীবনে প্রকাশ হয়েছে, এটা মানুষ ভাবতে ভালোবাসে। যেগুলো হয়তো আমরা অন্য কেউ একটু যুক্তিবাদী, তারা কোইন্সিডেন্স বলবে বা কাকতালীয় বলবে, সমপাতন বলবে। আমরা সেটাকে একটা নির্দিষ্ট কিছু একটা এর মধ্যে আছে। যোগাযোগ যখন হলো, যার কথা ভাবছিলাম হঠাৎ তার সাথে দেখা হয়ে গেল, নিশ্চয়ই কিছু একটা ব্যাপার এর মধ্যে। ওকে এগুলো ভাবতে বা এগুলো নিয়ে বলতে ভালোবাসে। এটাও আমরা জানি যে যারা প্রকৃতই আধ্যাত্মিক জীবনে মহাপুরুষ, তারা অলৌকিকত্বকে কখনো আমল দেননি। তাদের জীবনে হয়তো কিছু কিছু অলৌকিক ঘটনা ঘটেছে, যেমন স্বামী বিবেকানন্দের জীবনে কিছু কিছু অলৌকিক ঘটনা ঘটেছে। ওগুলোকে তিনি তেমন আমল দেননি, ওইসব নিয়ে কখনো তিনি কথাও বলেননি। আমাদের গুরু মহারাজ যার ছবি আপনারা দেখতে পাচ্ছেন এখানে, স্বামী পরমানন্দ, তার জীবনেও এরকম বেশ নানা রকমের অলৌকিক ঘটনা ঘটেছে। সেগুলো নিয়েও তিনি কখনো খুব একটা বিজ্ঞাপন করেননি বা সেসব নিয়ে খুব বেশি হাইলাইট করতে চাননি। কখনো কখনো কথা প্রসঙ্গে গল্পচ্ছলে যে ঘটনাগুলো উল্লেখ করেছেন, সেগুলো খুব স্বাভাবিক ঘটনা, সাধারণ ঘটনা এরমভাবে বলেছেন। এক কথায় তো বলা যাবে না যে আমরা এটা এটা জানি যে অলৌকিকত্বের সাথে আধ্যাত্মিকতার কোনো যোগ নেই। এটা এক কথায় বলে দেওয়া যেতেই পারে। কিন্তু ওইখানেই থেমে গেলেও চলবে না। প্রথমত আমাদের একটু হয়তো নিজেদের কাছেই বুঝতে হবে, যেটা আমরা অলৌকিকত্ব বলি বা অলৌকিকতা বলি, সেটা আমরা আপাতদৃষ্টিতে হয়তো এক্সপ্লেন করতে পারি না, তার কার্যকারণটা বুঝতে পারি না। কিন্তু সত্যিই কি সেটা অলৌকিক? নাকি সেও একটা বিজ্ঞান, একটা সূক্ষ্মতর বিজ্ঞান? যখন আমরা সূক্ষ্মতর চেতনায় পৌঁছাবো, তখন সেই ঘটনাগুলোকে আর অলৌকিক বলে মনে হবে না। আমার মনে আছে আমি যখন প্রথম অবস্থায়, তখন আমি ক্লাস 9-10 এ পড়ি। তো তখন আমার খুব মেডিটেশন শিখবো, মেডিটেশন করবো। ঘন্টার পর ঘন্টা মেডিটেশনে থাকবো, ধ্যানস্থ, সমাধিস্থ হবো। এরম একটা খুব আবেগ চেপেছিল। একজন ভদ্রের কাছে আসতাম। এই কাছাকাছি সাদনাবিতে ওনার ফ্ল্যাট। ওনার নাম কালীবাবু। কালীবাবুর কাছে আসতাম। একজন মজাদার লোক। লম্বা, কৃষ্ণাঙ্গ, গল্প করতেন। খুব সুন্দর একটা কণ্ঠস্বর ছিল। ওই ওই ভার্বালি ধ্যান করানোটা খুব সুন্দরভাবে করতেন। একটা গলা হয় না? এবার চোখ বন্ধ করে বসো, এই যে এই গলাটা। খুব সুন্দর গলা ছিল তার। তো যাই হোক, তিনি ছিলেন মহারিষি মহেশ যোগীর শিষ্য, এবং মহারিষি মহেশ যোগী তখন খুব বিখ্যাত সেই সময়তে। এদিকে ওশো, দুজন ভারতীয়, আর ওদিকে মহারিষি মহেশ যোগী। সুইজারল্যান্ডে তার বিরাট সেন্টার। সেই সেন্টার অনেক পরে, অনেক বছর বাদে আমার দূর থেকে দেখার একবার সৌভাগ্য হয়েছিল। এই গাড়ি করে যাচ্ছিলাম আমরা, থামলাম। আমাকে আমার একজন গুরু বোন দেখালো ওই মহারিষি মহেশ যোগী সেন্টার। বিরাট প্রাসাদ একটা, বিরাট প্রাসাদ। তা যে তার যে নাম করেছিলেন তিনি, তিনি খুব ইউরোপে, আমেরিকাতে, তার কারণ হচ্ছে ওই ট্রান্সেন্ডেন্টাল মেডিটেশন।
ট্রান্সেন্ডেন্টাল শুধু একটা আধ্যাত্মিক অর্থে নয়, স্থূল অর্থেও। অর্থাৎ উনি ধ্যান শেখান, এমন ধ্যান শেখান যাতে করে শরীর একদম নিচে থেকে, আসন থেকে একেবারে বেশ কয়েক ফুট ওপরে স্থির হয়ে যায়। এরকম শুনেছিলাম খুব। এরকম ঘটনা তো আমাদের দেশে খুবই হয়েছে। সেসব প্রসঙ্গে আমি আসছি। শ্যামাচরণ লাহিড়ী মহাশয়ের সম্বন্ধে এরকম শোনা যায়। তার স্ত্রী দেখে ফেলেছিলেন কয়েকবার। বরদাচরণ মজুমদারের সম্বন্ধে শোনা যায় লালগোলার। তার স্টাফ রুমের কয়েকজন টিচার দেখে ফেলেছিলেন। এরা কেউ বিজ্ঞাপন করতেন না, ধ্যান করতে করতে হয়ে যেত। যাই হোক, তা সেই কালীবাবুর কথাতে আসি। তিনি আমাদের ওই ধ্যান করা শেখানো, জপ করা শেখানো, কনসেন্ট্রেট করা শেখানো। আমরা তখন ইয়াং ছেলে সব, ক্লাস 10, 11, কী হবে? সায়েন্সের দিকে যাব না কমার্সের দিকে যাব, নার্সের দিকে যাব, শেষ পর্যন্ত জীবনে কী করব? টিপিক্যাল এই বয়সে যেটা হয়, একটা ভেতরে ভেতরে উদ্বেগের মধ্যে আমরা সবাই আছি, তার মধ্যে মেডিটেশন শিখছি। তো কালীবাবু আমাদের বলেছিলেন যে, শেখো কোনো বেশি ধ্যান, বেশি কিন্তু করো না মেডিটেশন, বেশি করো না। কেন? করলে কি হবে? তাহলে তোমাদের মধ্যে এমন একটা বৈরাগ্য এসে যাবে, তখন আর তোমাদের এই পড়াশুনো, এই জগৎ আর ভালো লাগবে না। তাই জন্য বেশি করো না। তো এটা আমার শুনে করে ভালো লাগেনি যে বেশি করতে বারণ করছে কেন? তো আর বৈরাগ্য এসে যাবে বা এমন একটা কিছু হবে, তখন নিশ্চয়ই কিছুটা রস পাবো ভেতরে, তার জন্য এগুলো এসে যাবে। তারপরে তিনি বলতেন, আর চিন্তা করো না, যদি কোনো চাকরি-বাকরি কিছু না জোটে জীবনে, তা রাস্তায় বসে রোজগার করা শিখিয়ে দেবো। ওই ইঙ্গিত করতেন। ওই একটা ম্যাজিক দিয়ে রাখতেন। নিজে পারতেন কিনা আমি জানি না। একটা ম্যাজিক দিয়ে রাখতেন যে, আচ্ছা তার মানে ওইটা শেখাবে। ওই লিভিটেশন বলে। ওই মাটি থেকে কয়েক ফুট উঠে যাওয়া শেখাবে। পরবর্তীকালে মহারিষি মহেশ যোগীর সম্বন্ধে বা তার সেন্টার সম্বন্ধে আরও অনেক চর্চা করে, পড়াশোনা করে দেখেছি। এগুলোকে বলে হুপিং বা হপিং মেডিটেশন। স্প্রিং দেওয়া, খুব ভালো ভালো স্প্রিং দেওয়া সোফাতে বসানো হতো এই সাধকদের, যারা শিক্ষা নিতে যায়, আর তাদেরকে হপ করতে বলা হতো, লাফাও। বসে বসে পদ্মাসনে তো ওরা খুব একটা বুঝতে পারে না, ইউরোপিয়ানরা, আমেরিকানরা, যতটা সম্ভব পা গুটিয়ে বসে একটু লাফাও, ভেতরে লাফাও। এবার স্প্রিং দেওয়া তো অটোমেটিক্যালি শরীরটা একটু উঠে যাচ্ছে, আর ঠিক সেই সময় ক্লিক করে ক্যামেরা ছবিটা তুলে নিচ্ছে। আর সেইটা খুব ভাইরাল হয়ে যেত, সেই ছবিটা, সেই জগতে, সেই যুগে। মহেশ যোগীর কিন্তু আরও অনেক দিক ছিল। অত্যন্ত ভালো কথা বলতেন, অত্যন্ত যোগ শেখাতেন সুন্দর, আর অনেক দিক ছিল। কিন্তু মহামায়ার এমনই জগৎ না, শুধু একটা দিকেই আটকে থাকে, বিশেষ করে যেখানে একটু মিরাকেলের ব্যাপার থাকে। মহর্ষি মহেশ যোগীর লেগাসি যদি বলি, তাহলে এইটাই লোকে মনে রেখেছে, ট্রান্সেন্ডেন্টাল মেডিটেশন। এবং তাই নিয়ে যে উনি একটুখানি, উনি বলবো কি ওনার সেন্টার বলবো, একটু যে ফাঁকি দিয়েছেন, ফাঁকিবাজি করেছেন, সেই ঐতিহ্যটাই রয়ে গেছে। যেমন ধরা যাক সত্য সাই বাবা, তার অনেক অবদান, বিশেষ করে সমাজসেবার ক্ষেত্রে, শিক্ষার ক্ষেত্রে, স্বাস্থ্যের ক্ষেত্রে। ওই স্তরের স্কুল কলেজ, ওই স্তরের হাসপাতাল, ওই স্তরের মেডিকেল ফেসিলিটি, দুর্দান্ত সেবার ব্যবস্থা, সাংঘাতিক অবদান। মানুষ বড়লোক হোক কি গরিব হোক, লোক হোক, বড় কথা নয়। ওনার বক্তব্য ছিল এডুকেশন এবং হেলথ সব সময় ফ্রি হওয়া উচিত। মানুষ অ্যাফোর্ড করতে পারলেও, কারণ যখনই সেখানে পয়সা আসবে, তখন এটা ধান্দা আসবে, একটা কোনো এজেন্ডা আসবে, সেটা আমরা ফল ভোগ করছি দুটোর ক্ষেত্রেই। কিন্তু এই দিকগুলো মানুষ সত্য সাই বাবার ক্ষেত্রে খুব একটা মনে রাখে না। তার যে মিরাকেলের দিকগুলো, ওই যে তিনি হাত ঘুরিয়ে বিভূতি দিতেন, কি হাত ঘুরিয়ে ফল দিতেন, কি হাত ধুলে একটা নারায়ণের মূর্তি দিয়ে দিতেন, বা দিতেন না, যাই হোক না কেন, তাই নিয়ে এখান থেকে পি সরকার গেলেন, তাকে চ্যালেঞ্জ করলেন, এই যে নানা, এইগুলোই আমরা বেশি মনে রেখেছি। তার যে আরও বিরাট অবদান আছে সমাজসেবার ক্ষেত্রে, সেটা কিন্তু আমরা খুব একটা মনে রাখিনি। এটাই হয়ে যায়। তো ধরা যাক মহের্ষি মহেশ যোগীর ব্যাপারটা হয়তো বুজরুকি, ওখানে বিজ্ঞানও নেই, অলৌকিকত্ব নেই, কিছু নেই। কিন্তু এই প্রসঙ্গে গুরু মহারাজের একটা বলা ঘটনা, দেখা ঘটনা, শোনা ঘটনা মনে পড়ে গেল। তিনি তখন ছোটবেলায় যখন পরিব্রাজনে ছিলেন,
সেই সময় একজন সাধুকে দেখেছিলেন, যে সাধু খুব বৃদ্ধ হয়ে গেছেন এবং তিনি ওই আধশোয়া হয়ে এইরকমভাবে আধশোয়া হয়ে, যে এটা মুদ্রা বলা যেতে পারে, অনেকটা সেই মুদ্রাতেই ভগবান বুদ্ধের নির্বাণ লাভ হয়েছিল। পাটা এরকম একটা পা বার করা আছে, একটা পা এইরকম করা আছে, মানে নিচে এরকম করে শুয়ে এই যে শোয়াটা, এগুলো আমরা জানতাম না, গুরু মহারাজের কাছে শিখেছি। এই একটা ট্রায়াঙ্গেল তৈরি হয়ে গেল, আর এই পা দিয়ে একটা ট্রায়াঙ্গেল তৈরি হয়ে গেল, আর এই হাতটা তোলা আছে, হাতটা এরকমভাবে লাগানো আছে, এই হাইটে ট্রায়াঙ্গেল তৈরি হয়ে গেল। এই ৩টে ট্রায়াঙ্গেল তৈরি হয়ে গেলে শরীরে একটা এনার্জি, একটা শক্তির স্ফুরণ হয় এবং সেটা মুভমেন্টটা তখন ব্রেনের দিকে যেতে আরম্ভ করে, সেই মুভমেন্টে। যাই হোক, উনি একটু বিশ্রাম মতন অবস্থাতেই ছিলেন, ওই বৃদ্ধ সাধু। আর সামনে কিছু শহরের কিছু শিক্ষিত ছেলেরা এসে, একটু চ্যাংড়া টাইপের ছেলে, তারা এসে এই মহারিষি মহেশ যোগীর কথা তুলে খুব হাসাহাসি, কটাক্ষ, ব্যঙ্গ, বিদ্রূপ করে যাচ্ছিলেন। বৃদ্ধ সাধুটি খুব শান্তভাবে বলছিলেন যে, যাই করে থাকুক না কেন, অপরের নামে যে উপস্থিত নয়, অত সমালোচনা করতে হবে না। তোমরা যেটা ভালো, যেটা সত্য বলে বুঝেছ, সেটাকে ধরে এগিয়ে যাও। এই নিয়ে অত ভাবতে হবে না তোমাদের। কেন শুধু তোমার নিজেদের কর্ম খারাপ করবে আরেকজন? তিনি যাই হোক, তিনি তো অনেক কিছু করছেন, তাকে তার সম্মানটা দিতে হয়, অমর্যাদা করতে নেই। তিনি তো এখানে উপস্থিত নেই। তার ছেলেগুলো অত মৃদু তিরস্কার ঠিক বুঝতে পারছে না। তারা বলেই যাচ্ছে, এবং যত সময় যাচ্ছে তত কত ভারতের সাধুরা ভণ্ড, কত এইসব ভেলকি দেখিয়ে মানুষকে প্রভাবিত করে, কত তারা এইরকম ধরনের মানুষের মধ্যে যে অলৌকিকত্বের প্রতি একটা খিদে আছে, এটাকে ব্যবহার করে কত ঠকায়, প্রবঞ্চনা করে, প্রতারণা করে। বলতে এবার গুরু মহারাজ যখন উপস্থিত ছিলেন, তিনি তখন বয়স অল্প। তার পক্ষে কিছুখানে বলার শোভা পায় না। ১২-১৩ বছর বয়স মাত্র, ছোট ছেলে একটা। তিনি কিন্তু বুঝতে পারছেন যে এই বৃদ্ধ সাধুটির খারাপ লাগছে। তিনি ২-৪ বার বলেও যখন দেখলেন যে এরা শুনবে না, বরং প্রশ্রয় পেয়ে যাচ্ছে, যখন দেখছে ছেলেরা বুঝতে পারছে যে একটু রেগে যাচ্ছে, খারাপ লাগছে, নিজে যেহেতু তিনি সাধু, তার জন্য একটা কমিউনিটি, ও হয়তো ভাবছে যে সাধুকে বলছি মানে সাধুর কমিউনিটিতে আঘাত লাগছে বলে মনে করছে, তাই আরও বেশি বলছে। তখনই গুরু মহারাজ বলছেন, প্রমাদ গোনার সময় হয়েছে, কারণ এই সাধুটি খুব সাধারণ সাধু নয়, একটা খুব উচ্চাবস্থার সাধু। সাধারণ সাধু হলে রিয়াকশান করতো, বকাবকি করতো, সেরকম করছেন না। স্থির হয়ে গেলেন আস্তে আস্তে। তার চোখ, তিনি আধ চোখে তাকিয়েছিলেন, আধ বোঝা চোখ, নিস্পন্দ হয়ে গেল দৃষ্টিটা তার। তারপর ওই অবস্থাতেই, তিনি যে মুদ্রাতে ছিলেন, আর্ধশয়ন অবস্থাতেই তার শরীরটা আস্তে আস্তে কাঁপতে আরম্ভ করলো। কাঁপতে ঘুমি থেকে এরমভাবে উঠতে আরম্ভ করলো। উঠে বেশ কয়েক ফুট উঠে ওপরে উঠে স্থির হয়ে গেল। ওই দেখে এই ছেলেগুলো ভীষণ ভয় খেয়ে গেল, সাংঘাতিক ভয় খেয়ে গেল। আর গুরু মহারাজ তখন স্তুতি করতে আরম্ভ করলেন ওই সাধুটির উদ্দেশ্যে। আপনি ক্ষুণ্ণ হবেন না, আপনি এদের ওপর রাগ করবেন না, এরা কিছু জানে না, এরা কিছু বোঝে না, এরা অজ্ঞান, এরা অন্ধকারের মধ্যে রয়েছে, এদের দোষ নেবেন না, আপনি এদের ক্ষমা করে দিন, আপনি শান্ত হন, আপনি স্থির হন, আপনি নেমে আসুন। আর এই ছেলেগুলো এতটাই বিহ্বল হয়ে গেছে এবং এতটাই ভয় পেয়ে গেছে, এদের বাক্যস্ফূর্তি হচ্ছে না, ওখান থেকে উঠে চলে যেতেও পারছে না। এমনই একটা সাংঘাতিক শক্তি তখন কাজ করছে, এনার্জি কাজ করছে এই ফিল্ডটাতে। তারপরে যাই হোক, সেই সাধুটা শরীরটা আস্তে আস্তে আবার নেমে এসেছিল। তিনি তখন ধীরে ধীরে কিছুক্ষণ চোখ বন্ধ করে থাকলেন, তারপরে চোখ খুললেন। তখন এই ছেলেগুলো তাড়াতাড়ি করে প্রণাম টনাম করে ওখান থেকে কেটে পড়ল, চলে গেল। পরে সেই বৃদ্ধ সাধুটি গুরু মহারাজকে বললেন, ভালো করেছ, তুমি যে তখন কিছুটা স্তুতি করেছ, ভালো করেছ, নাহলে হয়তো ছেলেগুলোর ক্ষতি হয়ে যেতে পারত। কারণ এই রিয়াকশন যেহেতু করেননি, তাই জন্যে ওই যে তার খারাপও লেগেছে, খারাপ লেগেছে, রিয়াকশন করেননি, এর একটা বিজ্ঞান আছে। আমি ভ্যাকিউম হয়ে আছি ধরা যাক, আমাকে কেউ কিছু যা তা বলে গেল, কিছু মনেই করলাম না, ভ্যাকিউম, ওটা ভ্যাকিউম দিয়ে
ধাক্কা খেয়ে ফিরে যাবে, চলে যাবে, কিছু হবে না। কিন্তু আমার খারাপটা লাগলো, মুখে কিছু বললাম না। ধরা যায় একজন সাধক মানুষ, একজন দীর্ঘদিন সাধনা করা মানুষ, মুখে কিছু বললাম না। কোথাও একটা যেন ভগবানের উপর ছেড়ে দিলাম ব্যাপারটা, মহামায়ার উপর ছেড়ে দিলাম, ইষ্টের উপর ছেড়ে দিলাম, গুরুর উপর ছেড়ে দিলাম। তার একটা প্রতিক্রিয়া হয়, তার একটা প্রতিক্রিয়া। এগুলো কোনোটাই অলৌকিক নয়। এটা কোনোটা অলৌকিক নয়। এগুলো খুব সূক্ষ্ম, সূক্ষ্ম বিজ্ঞান। তো এই ঘটনাটা ঘটেছিল। সুতরাং ঘটে অনেক কিছুই। যদি কেউ বুজরুকি করে, করে। হয়তো ১০ জনের মধ্যে ৯ জন বুজরুকি করে। আর যারা প্রকৃতই হয়তো একটু কিছু শক্তি-টক্তি আছে, তারা যদি উচ্চকোটির সাধু হয়, তারা কখনোই সেটা প্রচার করে না বা সেটাই তার একমাত্র পরিচয় হয়ে উঠুক, সেটা করে না। কিন্তু ঘটনা ঘটে। মানে যত আমরা আমাদের এই স্থান, কাল, পাত্রের মধ্যে আছি এবং ত্রিমাত্রিক চেতনার মধ্যে রয়েছি, অর্থাৎ দৈর্ঘ্য, প্রস্থ, উচ্চতা, সেইখান থেকে আমাদের একটা সেন্স অফ সায়েন্স তৈরি হয়েছে। এটা জড়বিজ্ঞান তৈরি হয়েছে। জড়বিজ্ঞান একটা সেন্স। যখনই আমরা সূক্ষ্ম থেকে সূক্ষ্মতর চেতনার দিকে যাচ্ছি, তখনই আমরা কালকে অতিক্রম করতে আরম্ভ করছি। অজ্ঞাতেই। যখন এই কাল অতিক্রম করছি, তখন টাইম, স্পেস, পার্সন এইগুলো পাল্টে যাচ্ছে। ভবিষ্যৎ আর অতীত একাকার হতে আরম্ভ করছে বর্তমানের মধ্যে। এইখান থেকেই ত্রিকাল দ্রষ্টা ব্যাপারটা। এগুলো পুরো সায়েন্স। অতীত দেখতে পাচ্ছে, ভবিষ্যৎ দেখতে পাচ্ছেন। অতীত বলে দেখছেন না, ভবিষ্যৎ বলে দেখছেন না। জাস্ট বর্তমানে ফ্ল্যাশ হচ্ছে তার। এগুলো এক ধরনের বিজ্ঞান, সূক্ষ্ম থেকে সূক্ষ্মতর বিজ্ঞান। যত আমরা এগোই, তত আমরা সেই দিকে যাই। কিন্তু সেইটার প্রতি অতিরিক্ত যে আমাদের লোভ বা সেইটার প্রতি যে আকাঙ্ক্ষা বা সেই গল্পের প্রতি আমাদের রুচি এবং সেই রুচি অনুযায়ী আমাদের ভক্তির মানে মাপকাঠি, সেইখানে আমাদের একটু সচেতন হতে হবে। সেই ব্যাপারে আমাদের একটু সচেতন বা সেইটা দিয়ে আমরা যদি মূল্যায়ন করি যে ইনি এত মিরাকেল দেখাতে পারেন মানে ইনি খুব মহান সাধু। আর উনি কিছুই মিরাকেল দেখান না। শুধু ভালো, ভালো কথা বলেন আর মানুষের সেবা করেন, হ্যাঁ? আর নিঃস্বার্থ জীবনযাপন করেন। ও তেমন কিছু নয়। এ কত মিরাকেল দেখাতে পারে দেখো। এই যে ব্যাপারটা, এই ব্যাপারে আমাদের এই বিচার, এই জাজমেন্ট এই ব্যাপারে আমাদের একটু সচেতন হওয়াটা দরকার বলে আমি মনে করি। এই যে শরীর উঠে যাওয়া, এগুলো অনেক সময় হয় কি এগুলো সাধকও জানতে পারেন না। মানে বদরচন্দ্র মজুমদার কখনো বুঝতে পারতেন না যে তার শরীর আসন থেকে বা স্টাফ রুমের চেয়ার থেকে উঠে গেছে। বা শ্যামাচল লাহিড়ীও খুব সচেতনভাবে উনি তখন হ্যাঁ, এটা একটা শক্তি থেকে হয়। যেমন ধরা যাক যারা যোগী, তারা বেসিক্যালি শ্বাসকে ধরে সেটাকে ধরে রাখতে পারেন অনেকক্ষণ। কুম্ভক। এবার যদি আমার পুরো শরীরে রন্ধ্রে, রন্ধ্রে, অণুতে, পরমাণুতে যদি বায়ু প্রবেশ করে যায়, ন্যাচারালি হয় কি একটা উপর দিকে একটা লিফট হতে শুরু করে। ন্যাচারালি সেটা হবে। হুম। যেমন ধরেন মৃতদেহ, একটা ডেড বডি অনেক বেশি ভারী হয়। কারণ বায়ু বেরিয়ে যায়। পঞ্চপ্রাণ বেরিয়ে যায়। যতক্ষণ শরীরে বায়ু আছে, ততক্ষণ শরীর অপেক্ষাকৃত কিন্তু হালকা। ইনফ্যাক্ট আধ্যাত্মিক যে জীবনের ক্ষেত্রেও দেখা যায় যে মানুষ যত সাধনার গভীরে যায়, তার নিজেকে হালকা লাগে। হালকা অনুভব করতে আরম্ভ করে সে। আর সত্যি, সত্যি হালকা হয়। তার মানে ওয়েট কমে গেল তা কিন্তু নয়। হালকা হতে আরম্ভ করে। হুম? তো তো যতক্ষণ শরীরে বায়ু থাকে এবং বায়ুকে যোগীরা বেসিক্যালি যেটা করতে বায়ুকে ম্যানিপুলেট করতে পারেন খুব ভালো। যতক্ষণ খুশি বায়ুকে নিয়ে তার বায়ু যে পূরক, রেচক, কুম্ভক এইগুলো তারা খুব ম্যানিপুলেট করতে পারেন। অনেকে তার নিজেদের আয়ু বাড়াতে পারেন বায়ু দিয়ে, প্রাণতত্ত্ব দিয়ে। লোকনাথ ব্রহ্মচারী এটা খুব করতেন। আয়ু বাড়াতে পারেন। মানে আয়ুটা কিন্তু আমাদের বছর হিসেবে নির্ধারিত নয়। আয়ুটা হচ্ছে আমরা কতবার শ্বাস নেব এই জীবনে এবং কতবার শ্বাস ছাড়ব তার উপর নির্ধারিত। সুতরাং দিনে যদি আমি ৭২,০০০ বার শ্বাস নিচ্ছি আর ছাড়ছি যদি হয়, আস্তে, আস্তে যোগের ধারা যদি আমি কমাতে পারি ৭২,০০০ থেকে আস্তে, আস্তে ৫০,০০০ করতে পারি। করতে, করতে আরও কমাতে পারি। করতে, করতে এমন করতে পারি যে ঘন্টার পর ঘন্টা আমি শ্বাস নিচ্ছিই না। আমি কিন্তু টাইমটা বাড়াচ্ছি। মানে আমার এই পৃথিবীতে অবস্থানের সময়টা বাড়াচ্ছি আমি। এগুলো পরিষ্কার হিসেব।
লোকনাথ ব্রহ্মচারী এটা করতেন। করে তিনি দীর্ঘকাল দীর্ঘজীবী ছিলেন, আমরা জানি সেটা। তো যাই হোক, অনেক এরকম ঘটনা ঘটে। যেমন ধরা যাক একটা ঘটনা, মানে একটা ঘটনা বলছি না, একটা ফেনোমেনন বলতে পারি আমরা। যে দর্শন হওয়া বা দর্শন হওয়াটা ছেড়ে দিচ্ছি, প্রকট হওয়া। প্রকট সূক্ষ্মতেও হওয়া যায়, স্থূলেও হওয়া যায়। যেমন ধরা যাক বিজয়কৃষ্ণ গোস্বামী ঢাকাতে থাকাকালীন ঠাকুর রামকৃষ্ণকে দেখেছিলেন প্রকট, সামনে ছুঁয়ে দেখেছিলেন। তো তার মানে কি, ঠাকুর রামকৃষ্ণ মানে সেখানে প্রকট হয়েছিলেন। এরকম ঘটনা বইতেই পাবেন। আমাদের গুরু মহারাজের ক্ষেত্রেও এরকম ঘটনা অনেক আছে, প্রকট। এটা সত্যি সত্যি একটা আশ্চর্য ব্যাপার। একটা ঘটনা বলি, এটা বলার আগে, গুরু মহারাজের ক্ষেত্রে যে নরওয়ের একটা মেয়ে, তার নাম লেনি। লেনি, সে তার ছোটবেলা থেকেই বাবার হাতে খুব নিগৃহীত হয়েছে, খুব গর্হিত কাজ করেছে বাবা ওর সাথে। তো যখন সে মেয়েটি মোটামুটি তরুণী, তখনও ঠিক করলো যে আত্মহত্যা করবে। এবার নরওয়েতে আত্মহত্যা করার একটা খুব সহজ উপায় আছে, সেটা হচ্ছে শীতকালে বাড়ি থেকে বেরিয়ে যাও। বাড়ি থেকে বেরিয়ে গিয়ে এবং জাস্ট প্রচুর জঙ্গল, বন জঙ্গল, একদম সেখানে কোথাও একটা গিয়ে বসে যাও। জাস্ট উঠতেও পারবে না, ফিরতেও পারবে না, ঠান্ডায় জমে বরফ হয়ে যাবে, মারা যাবে কিছু কয়েক ঘন্টার মধ্যে। আর হারিয়ে যাওয়া, আর রাস্তা চেনা যায় না একটা বড় কারণে, যে মাসের পর মাস ধরে জমে থাকা বরফ। রাস্তাঘাট, মাঠ ঘাট চেনা যা কিছু, যেটা গরমকালে চেনা যায়, সেগুলো কিচ্ছু চেনা যায় না, সব একরকম সাদা হয়ে থাকে একদম। খুব আত্মহত্যা হয় ওখানে এইভাবে, নরওয়ে। আর সে আত্মহত্যা থেকে লোকেদের বাঁচানোরও টেকনিক আছে পুলিশের কাছে। সেই পুলিশের কাছে শিকারী কুকুর থাকে, সেই শিকারী কুকুরকে ছেড়ে দিলে ঠিক খুঁজে সেই কুকুরটা বার করে ফেলবে সেই মানুষটা যে মূর্ছ এখানে অজ্ঞান হয়ে পড়ে গেছে। করে হাঁ করে জিভ বার করে করে সে মুখের ওপরে গরম গরম শ্বাস ফেলবে। আর সে যখন সচকিত ওই শ্বাসে উঠে পড়বে, মানে চোখটা খুলবে, তখন তবে গলা দিয়ে কুকুরটার একটা ব্যাগ ঝুলছে, তাদের একটু ব্র্যান্ডি আছে, একটু ওষুধ আছে, হ্যাঁ, একটু খাবার আছে। ইমিডিয়েট কিছু তাকে লাইফ সেভিং কিছু উপায় ওই ব্যাগটার মধ্যে রয়েছে। একবার আত্মহত্যার ঝোঁক কেটে গেলে কিন্তু আমার মানুষের বাঁচতে ইচ্ছে করে। তো এইরকম সব সিস্টেম আছে। তো সেই লেনি আত্মহত্যা করে বলে বেরিয়ে গেছে, বাবার উপরে প্রচণ্ড অভিমান, একা লাগছে, বেরিয়ে গেছে। বেরিয়ে গিয়ে ব্যাস বসে গেছে। আর ভাবছে যে আমি আর বাঁচবো না, কাঁদছে খুব, আস্তে 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 শরীর অবসন্ন হয়ে যাচ্ছে। তখন সামনে একজনকে দেখেছি। একজন দাঁড়িয়ে আছে, একদম মাঝ হাইটের একজন মানুষ দাঁড়িয়ে আছেন, অন্ধকার অন্ধকার, তাও দেখিয়ে তাকে মনে হয়েছে এশিয়ার লোক হবে মনে হচ্ছে। একটা মানে বড় একটা কোট পরে আছেন, সুতরাং তলায় কি আছে ঠিক বুঝতে পারছেন না। বেশি বয়স নয়। লেনি, তুমি কি করতে যাচ্ছ? তিনি বলছেন তাকে নরওয়েজিয়ান ভাষায়। লেনি বলছেন, আমি বেঁচে থাকার কোনো ইচ্ছে নেই, আমার কেউ নেই। তিনি বলছেন, আমি তো আছি, আমি তোমার প্রিয়জন, আমি তো আছি, তোমার চিন্তা কি? এতটাই উষ্ণতার সাথে তিনি কথাটা বলেছেন, লেনি ভালো লেগেছে। তিনি আবার হাত বাড়িয়েছেন, লেনি হাত ধরেছেন। লেনি হাত ধরতেই ওই কুকুর, শিকারী কুকুর ওখানে পৌঁছে গেছে। সে এবারে জিভ বার করে হ্যাঁ করতে আরম্ভ করেছে তাকে দেখে। যাক, সে বেঁচে গেল লেনি। বেঁচে গিয়ে তারপর এবার আসল ঘটনাটাতে আসছি। তারপর সে খুঁজতে আরম্ভ করে যে কে এই লোকটা যে আমাকে বাঁচালো। পাকে চক্রে এসে একে তাকে জিজ্ঞাসা করছে, শেষ পর্যন্ত কমন সেন্স দিয়ে সে বলেছে মনে হচ্ছে ইন্ডিয়ান কোনো সাধু। এইরকম বড় বড় লম্বা লম্বা চুল, আর মনে হয় ভেতরে অরেঞ্জ গেরুয়া কালার ছিল, কিন্তু কোটের তলায় ছিল মনে হয় এরকম। তখন ইন্ডিয়ার যে অ্যাম্বাসাডার, তিনি একজন বাঙালি। যোগাযোগগুলো অদ্ভুত। নরওয়েতে ভারতের অ্যাম্বাসাডার কি একটা মিত্র, তাকে আমি দেখেছি, তিনি বাঙালি। তিনি বললেন, তুমি যা বর্ণনা দিচ্ছ সে তো অনেক রকম সাধু আছে ভারতবর্ষে, আমি কোথায় খুঁজে বলো তো তোমার জন্য। ঠিক আছে, তুমি আমার নাম্বার রাখো। তিনি গুরু মহারাজের কাছে আসতেন খুব। নাম্বার রাখো বলতে গিয়ে তিনি পার্সটা বার করেছেন। পার্সটা বার করে তিনি তার নিজের কার্ডটা বার করতে গিয়ে টাক করে গুরু মহারাজের ছোট্ট ছবি ওখানে মাটিতে পড়ে গেছে।
আর লেডি ঝাঁপিয়ে পড়েছে, এই লোকটা। বলি, ইনি? বলে, হ্যাঁ। বলি, এনার কাছে তো আমি যাই, এনাকে তো আমি চিনি, হ্যাঁ আমি এর কাছে থেকে তোমাকে নিয়ে যেতে পারবো। এইভাবে গুরুমহারাজের কাছে আসা। গুরুমহারাজ যেটা আমাদের বললেন, এইবার একটা আরেকটা ইন্টারেস্টিং ব্যাপার, এই অলৌকিকত্ব ব্যাপারটার একটা আরেকটা ডাইমেনশন। বলছে, প্রথমে বিশ্বাস করতে পারিনি, কারণ আমি ওকে চিনি না। আমি দেখলাম, গুরুমহারাজ আমাদের পরে বলেছেন, আমি ওকে দেখি চিনি না, কিন্তু ও যখন বলল ঘটনাটা, তখন ওর মনোজগতে কনসেন্ট্রেট করে দেখলাম যে ও একদম ঠিক বলছে, একটাও ভুল বলছে না। তখন বুঝতে পারলাম যে আমার অজান্তেই আমার ফিগার ওখানে প্রকট করিয়েছেন মহামায়া। আর আমি ওখানে প্রকট হব, একটা মেয়ে মারা যাচ্ছে, ওই রকমভাবে হয়নি জিনিসটা। কিন্তু এর পেছনে একটা বিজ্ঞান আছে, যেটা আমরা এখন এই চেতনায় বুঝতে পারছি না। ডিপেন্ড করছে যে আমরা কি বলবো অলৌকিক বলতে। আজ থেকে 50 বছর আগে যদি আমি এখানে আসতাম, আমি ধরা যাক 50 বছর আগেকার লোক, আমি ভারত সবে স্বাধীন হয়েছে, হ্যাঁ, সেই সময় আমি সেই সময়কার একটা যুবক, হ্যাঁ, সদ্য তো টেলিফোন দেখে চমকে যাচ্ছি। একটা লম্বা মোটা বড় টেলিফোন গঁ করে ঘোরাতে হয়, চমকে যাচ্ছি। টাক করে আমাকে এখানে নিয়ে এসে দেখানো হলো একটা ফোন নিয়ে লোকে ভিডিও কল করছে একে অপরের সাথে। তা আমি কী বলবো ওটা? আমি ভাবে তো অলৌকিক ব্যাপার, অসম্ভব। এটা 50 বছর পরে ভারতবর্ষ হতেই পারে না, অসম্ভব। এটা অলৌকিক, এটা বলবো। তার মানে কি তখন আমি বিজ্ঞানের জন্য প্রস্তুত নই? এখনও নই। এখনও ইনফ্যাক্ট আমাদের কাছে মোবাইলটা অলৌকিক ব্যাপারই, কারণ আমরা তার সফটওয়্যারটা জানি না। আমরা শুধু ইউজার। আমরা কেউ কিন্তু বিজ্ঞান এবং প্রযুক্তি খুব এগিয়ে গেছি তা নয়, 5 জন এগিয়েছে। 95 জন আমরা এখনও সেই প্রস্তর যুগেই আছি কিন্তু। তো যাই হোক, সেটাই বলছি। এই প্রসঙ্গে বললাম, মনে পড়ে গেল এই অলৌকিকত্ব প্রসঙ্গে যেটা তুমি বলছো। আমাদের গুরু ভাই স্বামী প্রজ্ঞানন্দ, তিনি শরীর ছেড়ে দিয়েছেন। তিনি খুব বিজ্ঞানমনস্ক সাধু ছিলেন। তো তিনি একবার আমায় বলেছিলেন, ওনার মাঝে মাঝে খুব ইন্টারেস্টিং দর্শন হতো। তিনি মাঝে মাঝে আমায় বলেছিলেন যে গোটা বিশ্ব এখন না এই যৌগিক যে বিজ্ঞান, এটা নিয়ে ভেতরে ভেতরে কিন্তু প্রচুর পড়াশোনা করছে বা প্রচুর চর্চা করছে। বলছে, আমি দর্শনে দেখেছি রাশিয়ান একটা ল্যাবরেটরি এক্সপেরিমেন্টের জায়গা, যেখানে কোথাও আর কি একজন সাধক বা একজন প্র্যাকটিশনার সে নিজেকে সূক্ষ্মতে প্রকট করবে, কতটা কোয়ান্টাম এনার্জি তার লাগবে, তাকে কিভাবে ভাবতে হবে, কোন পজিশনে থেকে কতক্ষণ থাকতে হবে, তার একটা ক্যালকুলেশন চলছে প্র্যাকটিস করতে করতে, এবং সেটা কয়েক বছরের মধ্যে রপ্ত করে নিচ্ছে, রপ্ত করে সেটাকে ইউজ করতে আরম্ভ করছে। এইভাবে সূক্ষ্মতে কমিউনিকেশন করা, ব্রেন টু ব্রেন নেটওয়ার্কিং করা, ব্রেনকে যাতে আমার ব্রেন যাতে ইনফরমেশন চুরি না হয়ে যায়, তাই জন্য ব্রেনের মধ্যে একটা পাসওয়ার্ড ঠিক করে নেওয়া, যেগুলো আমরা একটা ভার্চুয়াল জগতে করি, ইন্টারনেট জগতে করি, সেটা আমরা নিজেদের ব্রেন নিয়ে করছি। অলরেডি কেন, আগে থেকেই সাধুদের মধ্যে এটা খুব আছে। তাকালাম, তাকে বিদ্যা চুরি করে নিলাম, এগুলো খুব আছে, সাধুদের মধ্যে আছে। আরেকজন এসেছে যার মধ্যে হাইলি রিফাইন্ড কিছু জ্ঞান আছে, আমি কিছুক্ষণের মধ্যে তার জ্ঞানটা তার কাছ থেকে হরণ করলাম, সে ভুলে গেল। এগুলো এক ধরনের টেকনোলজি, এগুলো এক ধরনের বলা যেতে পারে স্নায়ুবিকে বললে ভুল হবে, একটা মানে মনস্তাত্ত্বিক বা যৌগিক টেকনোলজি বা প্রযুক্তি বলা যেতে পারে। যেমন পরশুরাম কর্ণকে বললেন যে তুমি রথের চাকা তোলার পরে তুমি দেখবে, বা রথ যখন তুলছো তুমি দেখবে তুমি ভুলে গেছো মন্ত্র। টেকনোলজি তো সেটাই, যে মন্ত্র দিয়ে একটা মানে প্রত্যেকটা ব্রহ্মাস্ত্র, নারায়ণাস্ত্র, এই অস্ত্র তাই অস্ত্র, ওই সম্ভার নিয়ে কাঁধে নিয়ে ঘুরে বেড়াতো নাকি? একটা ঘাসকে মন্ত্র বললে সেই ঘাস একটা বেপন হয়ে যেতে পারত। সুতরাং ওই সাইকিক যে ব্যাপারটা, সাইকিক যে শক্তিটা, ওটা ভেতর থেকে আসছে, অন্তর থেকে আসছে। তা আমরা যত আমাদের চেতনায় উন্নত হব এবং সূক্ষ্ম থেকে সূক্ষ্মতর জায়গায় যেতে পারবো, তাদের একটা বিশাল সমুদ্র অফ এনার্জি, শক্তির এনার্জি, আমরা তখন সেটাকে ট্যাপ করতে পারবো, সেটাকে আমরা ছুঁতে পারবো, সেটাকে আমরা ব্যবহার করতে পারবো, নিতে পারবো। সেটা সৎ কাজে ব্যবহার করবো না অসৎ কাজে ব্যবহার করবো, সেটা আলাদা কথা। তখনও ধর্ম অধর্ম থাকবে, তখনও ন্যায় অন্যায় থাকবে,
তখনও পাপ পুণ্য থাকবে, কিন্তু অনেক হায়ার স্তরে থাকবে, সে আলাদা কথা। তো আধ্যাত্মিকতার সাথে মানে ডাইরেক্ট অলৌকিকতার সম্পর্ক এই জন্যেই নেই যে অলৌকিকত্বর বহর দিয়ে আধ্যাত্মিকতা মাপা যায় না, তাই না? যখন বিবেকানন্দকে কেউ বলতেন যে আমাদের যিশু, তিনি গায়ে হাত বুলিয়ে কুষ্ঠরোগ ভালো করে দিতে পারতেন, তিনি মানুষের চোখের দিকে তাকিয়ে ভূত ছাড়িয়ে দিতে পারতেন, ভালো ওঝা, মানে এখনকার দিনে বলতে গেলে ভালো ওঝা, সত্যি ভালো ওঝা, কারণ ওঝাদের তখন খুব কদর। আমাদের দেশেও এই মেন স্ট্রিম চিকিৎসা ব্যবস্থা আসার আগে না, ওঝারা শুধু ভূত তাড়াতো না, অনেক রোগের চিকিৎসা করতো, অনেক গোপন গোপন ওষুধ জানতো, অনেক মন্ত্র পড়ে ওষুধ ভালো করতো, অনেক রোগ ভালো করতে বা চেষ্টা করতো। ভালো মন্দ ছিল তার মধ্যে। সুতরাং সেই সময় খুব ওঝা, প্যালেস্টাইন অঞ্চলে বলা যেতে পারে, ওই অঞ্চলে প্রচুর ওঝা, এবং তারা বেশি জনপ্রিয়, কেউ গুরুর কাছে যায় না। কে ভালো কথা বলছে, কে মিষ্টি কথা বলছে, কে ধ্যান করছে, কারো কোনো ইন্টারেস্ট নেই। যে আমার প্রবলেম ঠিক করে দেবে, এই ভূতে ধরেছে যে ঠিক করে দেবে, যা আমার বাড়ি থেকে ভূত তাড়াবে, প্রেতাবেশ হচ্ছে, আমার উপর মারণ করেছে, উচাটন করেছে, আমার উপর মান মেরেছে, ঠিক করে দেবে, তেমন লোকের কাছে বেশি যায়। সেই জায়গাতে যিশু ছিলেন একদম সত্যি সত্যি নাম্বার ওয়ান। যিশু ছিলেন নাম্বার ওয়ান তিনি ওঝা ছিলেন সেই অর্থে। পরবর্তীকালে বলেও ছিলেন, আমাকে অনেক মিরাকেল করতে হয়েছে মানুষকে টানার জন্য, বলেও ছিলেন, কারণ ওইটাই একমাত্র উপায় ছিল মানুষকে কাছে টানার জন্য। তারপরে একবার তিনি কয়েকটা অনুগত ছেলে তৈরি করে তারপর তিনি ভালো ভালো কথা বলতে আরম্ভ করলেন। যিশু যখন কি বিবেকানন্দকে বলতো, জানেন আমাদের যিশু এই কাজ করেছেন, এই মিরাকেল করেছেন, এই জলকে ওয়াইনে রূপান্তর করেছেন, এই তিনি সমুদ্রের উপর দিয়ে হেঁটেছেন, বিবেকানন্দ বলতেন ওসব কিছুই নয় রে, আমার গুরু কারোর দিকে দৃষ্টিপাত মাত্র তার আধ্যাত্মিক রূপান্তর ঘটিয়ে দিতে পারতেন, কাউকে ছুঁয়ে তারপরে দিব্য দর্শন ঘটিয়ে দিতে পারতেন। এটা আরও অনেক শক্তি লাগে, এটা করতে গেলে অফুরন্ত অনন্ত শক্তি লাগে। সুতরাং এটাও একটা ব্যাপার যে আমরা মিরাকেল কাকে বলবো আর কাকে বলবো না, তাই না? আমার কাছে যখন আমাদের গুরু মহারাজ এটা 2 ঘন্টা 3 ঘন্টা ধরে সাংঘাতিক প্রবচন করলেন, আলোচনা করলেন, সৎসঙ্গ করলেন, সাংঘাতিক। এই মুর্শিদাবাদে গেছি গুরু মহারাজের সাথে, সেই মুর্শিদাবাদে, সেইখানে একটা গ্রামে বহু লোক ছিল। তা আমরা বসে আছি সাদা 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 পোশাক পরে, গুরু মহারাজের প্রবচন হয়ে গেছে, উনি উঠে গেছেন। আচ্ছা, আমার সামনে কয়েকজন এসেছে যে আচ্ছা আপনারা তো খুব সঙ্গ করছেন এই এই সাধুর, হ্যাঁ, বলছি কিছু একটু মিরাকেল কিছু দেখেছেন? আমি যে 2.5 ঘন্টা ধরে টানা মিরাকেল দেখে গেলেন, আপনারা কিছু বুঝতে পারলেন না মিরাকেলটা? সারাদিন ধরে কত জায়গায় সৎসঙ্গ করে ক্লান্ত হয়ে এখানে এরকম সাংঘাতিক এনার্জি নিয়ে, যে যা জিজ্ঞাসা করেছে আদ্য পান্ত একদম আদি থেকে লেজা পর্যন্ত সমস্ত কিছু তিনি এরকম বলে গেলেন, কত জ্ঞান, কত প্রেম, কি ভাষায়, ঠিক আপনাদের মতন করে, যাতে আপনারা বুঝতে পারেন। আপনি সেই মিরাকেলটা ধরতে পারছেন না, শুধু সেটাও আরেকটা ব্যাপার যে মিরাকেল বা অলৌকিকতা আমরা কাকে বলবো অ্যাকচুয়ালি। আমরা যখন প্রকৃত প্রেম দেখি সেটাকে আমরা একটা মিরাকেল বলি না, ধরেই নি, হ্যাঁ এরকম তো ভালো তো বাসবেই, ধরেই নি। আমরা যখন ম্যাজিকের মতন যখন কিছু হয় তখন আমরা সেটাকে মিরাকেল বলি, তাই না? তা যাই হোক, মানে মিরাকেল বা অলৌকিকতা বলতে আমরা যা বুঝি, প্রথমত অলৌকিকতা যা সত্যি সত্যি হয় সেগুলো সবই বিজ্ঞান, আজ না হয় কাল না হয় পরশু সেগুলো আমরা বুঝতে পারবো। তখন আরও অন্য বিজ্ঞানের দিকে, এই অলৌকিকতার দিকে আমাদের ঝোঁকটা তৈরি হচ্ছে, মানে এই বিজ্ঞানটা একদম জানতে পারবো। যা এরকম ধরনের যৌগিক সাইকিক যুগ, আমাদের গুরু মহারাজই বলতেন, দেখবি রিমোট কন্ট্রোলের যুগ আসছে, ডিজিটাল যুগ আসছে, এরপরে আসবে সাইকিক যুগ। যখন সাইকিক যুগটা এসে যাবে, এই সাইকিক ক্ষমতা অনেকের মধ্যেই আছে, এখনই আছে, কিন্তু মাসের মধ্যে নেই। যখন এই মাসের মধ্যে এসে যাবে তখনই এই ডিজিটাল এইসব যন্ত্রপাতি জিনিসগুলো বাচ্চাদের খেলনা বলে মনে হবে। তখন এতটাই আমরা অ্যাডভান্সড, এতটাই আরও বেশি আমরা করতে পারবো অনেক কম সময়ের মধ্যে। এটা তো মেইনলি আমরা এটাই তো চাই, কম সময়ের মধ্যে আরও বেশি কাজ করা, বেশি করতে পারবো। এবং তার সাথে সাথে আমাদের ভেতরকার যে
শরীরের মধ্যে যে সাংঘাতিক সম্ভাবনা রয়েছে, সাংঘাতিক শক্তি রয়েছে, সেটাকেও বুঝতে পারবো। আমরা এতটাই শরীরটাকে শুধুমাত্র জড় ভাবি। আমরা ভাবি যে এই গাড়ি, ফোন যেমন অনেকগুলো পার্টস একত্র করে একটা যন্ত্র তৈরি হয়েছে, আমার হয়ে কাজ করবে, ঠিক তেমনই আমরা শরীরটাকে ভাবি যে শরীর, হাত, পা, হার্ট, লাংস, ব্রেন, চোখ, হ্যাঁ, ফুসফুস, কিডনি ফিডনি সব জুড়ে একটা জড় শরীর। মাঝে মাঝে খারাপ হয়, মাঝে মাঝে ভালো হয়, বেঁচে থাকে কোনো রকমে, বাঁচতে বাঁচতে একদিন মরে যায়। এই শরীরটার মধ্যে যে বিরাট বিরাট সম্ভাবনা রয়েছে, সূক্ষ্ম থেকে সূক্ষ্মতর জ্ঞানের সম্ভাবনা, প্রেমের সম্ভাবনা, সাথে সাথে অনেক আশ্চর্য আশ্চর্য সম্ভাবনা রয়েছে। সেটা যখন আমরা সেই সম্ভাবনার দ্বারে পৌঁছবো, তখন আর এগুলোকে অলৌকিক বলে মনে হবে না, তখন এগুলোকে বিজ্ঞান বলেই বুঝতে পারা যাবে। যাই হোক, এই অলৌকিকতার গল্প তো আর শেষ হবে না, তাই এবারে আমি অপেক্ষা করবো যদি কারো কোনো জিজ্ঞাসা থাকে। যখন সনাতন ধর্মই চ্যালেঞ্জের মুখে, হাউ স্পিরিচুয়ালিটি উইল প্রিভেল অন আর্থ, এবং তরুণ প্রজন্মের মধ্যে যা বলি তা করি না, আর যা করি তা বলি না, এটা একটা প্রায় মহামন্ত্রের মতো হয়ে গিয়েছে কম বেশি সব মানুষের মধ্যে। তো সেইখানে কিন্তু আধ্যাত্মিকতা কিভাবে বাঁচবে, ধর্ম কিভাবে বাঁচবে, এটা আমার প্রশ্ন। আচ্ছা, সনাতন ধর্ম বা আধ্যাত্মিকতা শব্দগুলো যখন আমরা বলি, খেয়াল রাখতে হবে আমরা থাকি বা না থাকি, সনাতন সনাতন আছে। আধ্যাত্মিকতা মানে কি? অধিবিদ্যা, যে বিজ্ঞানের দ্বারা বা যে কলার দ্বারা স্বভাবের উত্তরণ হয় স্বরূপের দিকে, তাই আধ্যাত্মিকতা। যে যে বিজ্ঞান বা যে কলা, সে যোগ হোক, ধ্যান হোক, ভক্তি হোক, কর্ম হোক, যিশু হোক, আল্লাহ হোক, হরি হোক, শিব হোক, কৃষ্ণ হোক, যেখানে আমার উত্তরণ হচ্ছে আমার পূর্ণতার দিকে, যে কলা বা যে যে বিজ্ঞানের দ্বারা আমি অ্যাকচুয়ালি আমার ধর্মপথে চলছি, আমার স্বধর্মে চলছি, সেটা কি? পশুত্ব থেকে মনুষ্যত্ব, মনুষ্যত্ব থেকে দেবত্ব, দেবত্ব থেকে ঈশ্বরত্ব, এই যাত্রাতে আছি যে কলার দ্বারা, তাই হচ্ছে আধ্যাত্মিকতা। এর কোনো বিনাশ নেই, এর কোনো স্রষ্টা নেই, প্রবক্তা আছে, উচ্চারণ করেছেন। আমরা বলি ঋষিরা উচ্চারণ করেছেন, যা অলরেডি আছে। অনেকটা যখন যখন প্রজ্ঞা পৌঁছেছে সেই স্থিতিতে, তখন ডাউনলোড হয়েছে তাদের মুখ থেকে সে উচ্চারণ। উদ্গীত প্রাণবিদ্যা বলা হয়, 1 নম্বর। 2 নম্বর কথা, যে যা কিছু যেখানে আমরা দেখব অধর্ম, যেখানে দেখব বিকৃতি, তার বিনাশ করতেই তো হবে। তাই জন্যই তো সোলজার কথাটা এসেছে, তাই না? প্রথমত আমাকে জানতে হবে সত্যটা কি, মিথ্যেটা কি, ধর্মটা কি, অধর্মটা কি। নানা রকম ন্যারেটিভে হারিয়ে গেলে চলবে না। এটাই আমি দেখি, এটাই সবচেয়ে বড় সমস্যা আজকে। হিন্দুর বা যদি হিন্দু বলে কিছু থাকে, হিন্দুর বোঝা যে আমি হিন্দু বলতে আমি কি? একজন মুসলমান বা একজন খ্রিস্টান বা একজন ইহুদি বা একজন কমিউনিস্ট, একজন সোশ্যালিস্ট এক্স্যাক্টলি জানে সে কি, তা কি করতে হবে, এক্স্যাক্টলি জানে। কারণ খুব কম জানতেও হয়। এই আমরা বাঁচবো, ওদের কাটবো, এইটুকু খুব একটা ছোট্ট সেন্টেন্স। হুম, সেটাই ইনফ্যাক্ট বিকৃতি, সেটাই ইনফ্যাক্ট বিকৃতি। কিন্তু জানে ওরা খুব কম, তাই জন্য ওদের পক্ষে বেশি ওদের পেছনে সময় নষ্ট করতে হয় না। হুম, আর আমরা সব নিজেদের সমালোচনা করতে করতে আমাদের সময় কেটে যায়। আমাদের জাতপাত, আমাদের সতীপ্রথা, আমাদের ব্রাহ্মণ্যবাদ, আমাদের পিতৃতন্ত্রবাদ, অমুক তমুক, এই করতে করতেই আমাদের নিজেদেরকে বকতে বকতে, নিজেকে চাবুক মারতে মারতে আমাদের সময় কেটে যায়। তাই জন্যে অ্যাকচুয়ালি আমাদের ভূমিকাটা কী? আর আরেকটা যেটা দরকার, সেটা হচ্ছে যদি ধর্ম রক্ষার ব্যাপারটা আসে,
এখানে দুটো কথা বলার আছে। আমি নিজে কতটা ধার্মিক, আমি নিজে প্র্যাকটিসিং একজন শৈব কিনা, প্র্যাকটিসিং একজন বৈষ্ণব কিনা, প্র্যাকটিসিং একজন সাধক কিনা, প্র্যাকটিসিং নিত্য নিত্য রোজ দুবেলা অন্তত আমি কিছু একটা করি, যাই করি না কেন, আমি কিছু একটা করি, সেটা অন্তত করি কিনা, সেইটা খুব, কারণ সেইটা কেন গুরুত্বপূর্ণ, কারণ সেখান থেকে শক্তি আসে, একটা শক্তি সঞ্চার হতে আরম্ভ করে, এবং সেই শক্তিটা শুধুমাত্র একটা ডিফেন্ড করার শক্তি নয়, মেধার শক্তি, স্মৃতির শক্তি, নিন্দুকদের উত্তর দেওয়ার ক্ষমতা, তার যে শক্তি, যেটা সবচেয়ে বেশি অভাব। বেশিরভাগ যারা যারা ধরা যাক হিন্দু ধর্ম বা সনাতন ধর্ম নিয়ে চিন্তিত, তারা কিন্তু কেউ একটা কিছু উল্টোপাল্টা বলে ফেললে, আমাদের ধর্ম বা আমাদের উপনিষদ, আমাদের গীতা সম্বন্ধে বলে ফেললে, সে কেমন একটু সংকুচিত হয়ে যায়, জড়সড় হয়ে যায়। যখন শেলডন পোলক বলেন যে গীতা একটা ফ্যাসিস্ট টেক্সট, সংস্কৃত একটা ফ্যাসিস্ট ভাষা, ওই সংস্কৃত ভাষা এবং গীতা পড়েই হিটলারের এই অবস্থা হলো, এইরকম যখন শেলডন পোলক বলেন, সেইটার কাউন্টার পয়েন্ট দেওয়ার মতন শক্তি বা ক্ষমতা আমাদের ইন্টেলেকচুয়ালদের নেই, কারণ আমাদের ইন্টেলেকচুয়ালদের ইন্টেলেক্টটাই নেই। কেন নেই? কারণ ওই ভেতরে ভেতরে প্রত্যেক দিনের নিত্য এই যে সাধনাটা করে না, তাই জন্য নেই। তা প্রথম যে আপনার যে মানে জিজ্ঞাসার প্রসঙ্গে বলি, প্রথম যেটা দরকার সেটা হচ্ছে আধ্যাত্মিক জীবন যাপন করতে হবে, প্রত্যেক মানুষকে চেষ্টা করতে হবে। সে যে পোশাকটা বড় কথা নয়, বা সে গৃহী কি সে সাধু, সেটা বড় কথা নয়। আধ্যাত্মিক জীবনটা তাকে যাপন করতে হবে, যাতে সে ধর্মের যে পথ, যে ঈশ্বরত্বের দিকে এগোনো, দেবত্ব থেকে ঈশ্বরত্বের দিকে এগোনো, সেই পথটা সে অনুসরণ করে। তারপর সত্যি কথা বলতে কি একটা কথা বলবো, তারপর তাকে ভাবতে হবে না আমায় কি করতে হবে, তারপর তার যত অধিকার তৈরি হয় না, মহামায়া তাকে দায়িত্ব দেন, ভূমিকা দেন, এটা অধিকার ডিপেন্ড করে। দেখুন, আমি কথা বললে 5টা লোকও এ কান দিয়ে শোনো কান দিয়ে বার করে দেয়, আমার অধিকার তৈরি হয়নি। কিন্তু আরেকজন কথা বলতে আরম্ভ করলো, 10টা লোক দাঁড়িয়ে গেল, এই অধিকার তৈরি হয়েছে। সেই অধিকারটাও দরকার, কে বলছে, সে কোন জায়গা থেকে বলছে, কতটা শক্তি নিয়ে বলছে, কতটা সেই শক্তি কতটা আরেকজন মানুষকে প্রভাবিত করতে পারছে। সেই বারাণসীর ঘাটে এই ঘটনাটা আমার মানে চমকে দেয় এখনও ভাবলে। সে ভাস্করানন্দ দিনের পর দিন প্রবচন করে যাচ্ছেন, আর তখন চৈতন্যদেব কেউ নন, তখন তিনি নিমাই চৈতন্য আর কি সবেমাত্র আর কি বারাণসীতে গিয়ে একটু বিনীত হয়ে বসে মাথা নিচু করে সেই প্রবচন শুনে যাচ্ছেন। তা ভাস্করানন্দ লক্ষ্য করতেন। একদিন তিনি বললেন যে, তুমি তো কিছু বলো না, রোজ এসে এখানে চুপচাপ বসে থাকো, তুমি কি কিছু বলো একটু? উনি খুবই মৃদুভাবে বললেন যে, আমি কিছুই জানি না, আমি আর কি বলবো। না না, তোমাকে একটু শুনি একটু কিছু। বলে, আমি শুধু কৃষ্ণকেই জানি। খুব আস্তে আস্তে বলতে আরম্ভ করলেন। উঠে যাচ্ছিল সবাই, গঙ্গার দিকে চলে যাচ্ছিল চান করে বলে, সব ফিরতে আরম্ভ করলো। তিনি আস্তে আস্তে মৃদু ফিসফিস করে প্রায় কথা বলছেন, খুব বিনীতভাবে মাথা নামিয়ে সবাই ফিরতে আরম্ভ করলো। এই শক্তি, এই আধার, একে দিয়ে যুগ পাল্টানো হবে, একে দিয়ে সনাতন ধর্ম আরও একবার রক্ষিত হবে এক জায়গায়, একে দিয়ে রেজিস্ট্যান্স তৈরি করা হবে তখনকার যে শাসক, তখনকার যে চক্রান্ত, তার বিরুদ্ধে। একে দিয়ে একটা বিরাট আন্দোলন শুরু হয়ে যাবে আগামীতে, পুরো শুধুমাত্র নবদ্বীপ বা পুরীতে নয়, ঝাড়খণ্ড থেকে শুরু করে সাউথ ইন্ডিয়া পর্যন্ত, ওইদিকে বৃন্দাবন পর্যন্ত একটা বিরাট আন্দোলন শুরু হয়ে যাবে। সেই লোকটার এমন একটা শক্তি, সেটা তিনি করবেন বলে কিন্তু ওখানে বসে নেই, আমি এই ভারতের সনাতন ধর্মকে রক্ষা করব বলে কিন্তু ওখানে বসে নেই। তিনি জাস্ট যা আছেন তাই আছেন। যখনই আমাদের যোগ্যতা তৈরি হয়ে যায় না, তখনই মহামায়া আমাদেরকে রোল দেয়, বা রোলটাকে বাড়িয়ে দেয়, পরিধিটা বাড়িয়ে দেয়। যত আমার যোগ্যতা প্রতিষ্ঠিত হই, আমাদের গুরুমা সুন্দর একটা কথা বলতেন, আমরা যত সত্যে প্রতিষ্ঠিত হই তত আমাদের সামর্থ্য বাড়ে। কিসের সামর্থ্য? কাজ করবার সামর্থ্য। কিসের সামর্থ্য? প্রেরণাকে প্রকাশ করার সামর্থ্য। কিসের সামর্থ্য? বহু মানুষকে কনভিন্স করার সামর্থ্য। ব্রেন ওয়াশ করা নয়, কনভিন্স করার সামর্থ্য। সেই সামর্থ্যটা বাড়ে। অতএব সেই আমি বিশ্বাস করি যে আমাদের দেশে এত মহাপুরুষেরা এসেছেন, এবং সত্যি কথা বলতে কি, সনাতন ধর্ম ছাড়া পৃথিবীর কোনো বিকল্প নেই। শুধু ভারত নয়, গোটা পৃথিবীর কোনো বিকল্প নেই। সনাতন, সনাতন মানেই তো তাই, দেশকাল পাত্রের কোনো তো হিসেব নেই সেখানে। সনাতন মূল্যবোধ ছাড়া
মানুষ বাঁচবে? প্রেম সনাতন, প্রেম ছাড়া মানুষ বাঁচবে? তাই না? মাতৃত্ব সনাতন, বাৎসল্য সনাতন, বাঁচবে? বন্ধুত্ব সনাতন। ঠিক তেমনই মানুষ যে এগোবে তার ইভলিউশনের পথ ধরে তার চরম অবস্থাতে, তার ঈশ্বরীয় স্থিতিতে যে এগোবে, এটাও সনাতন। এটা প্রকৃতিতে নিহিত, তাই না? আমরা যদি কেউ, ধরুন আপনি হন বা আমি হই বা এখানকার কোনো ইয়াং ছেলেমেয়েরা হয়, তারা যদি এই বোধকে রক্ষা করার দায়িত্ব পায়, তাদের সৌভাগ্য সেটা, তাদের সৌভাগ্য সেটা। সনাতন কিন্তু ধার ধারে না যে আমি থাকলাম না, ও থাকলো না, সে থাকলো। সনাতন কিন্তু ধার ধারে না। বিবেকানন্দ কাজ করলেন কি করলেন না, ধার ধারে না। কিন্তু বিবেকানন্দ আজকে যে সনাতন বোধ একটা তৈরি হওয়ার সম্ভাবনা হয়েছে, সেখানে বিবেকানন্দের বিরাট বিরাট ভূমিকা আছে। সেটা তাঁর ইচ্ছাতে নয়, বিবেকানন্দের ইচ্ছাতে সেটা নয়। নরেন্দ্রনাথ কেমন ছিলেন? আমি সুখদেবের মতন সমাধিতে চলে যেতে চাই, গুহার মধ্যে বসে। কার কাছে বকুনি খেলেন? রামকৃষ্ণের কাছে বকুনি খেলেন তার জন্য। তুই নিজের জন্য ভাবিস শুধু, তো লজ্জা করে না? তোর কাছ থেকে আমি আরও অনেক কিছু আশা করেছিলাম। সেই বিবেকানন্দ কন্যাকুমারী ডকে বসে বসে 3 দিন 3 রাত ধ্যান করছেন, ভাবছেন এই ভারতবর্ষে কী হবে। সেই নরেন এই বিবেকানন্দ রূপান্তরিত হলো। এটা তাঁর শক্তি নয়, এটা অন্য শক্তি, অন্য এক শক্তি তার মধ্যে কাজ করছে তখন। ব্যক্তিগত নরেন্দ্রনাথ কিন্তু আমার সমাধি, আমার জ্ঞান, এইখানেই ছিলেন আটকে। তাই জন্যে বলছি, সেই শক্তি অরবিন্দের মধ্যে দিয়েও কাজ করেছে, সেই শক্তি আজকে অনেকের মধ্যে দিয়ে কাজ করছে। সেই শক্তির হয়তো এটাও আপনি বলতে পারেন কিছুটা গোঁয়ার্তুমি, গোঁড়ামি, সেই শক্তিরও দরকার আছে। যদি আমরা না একটু নিরপেক্ষ হয়ে দেখি, কারণ অপর পিঠে এত গোঁড়ামি না, হ্যাঁ, তা এই পিঠে খুব উদার, খুব মানে অহিংস, সবটা বুঝি, সব বেদ উপনিষদ পড়া আছে আমার, হ্যাঁ, ব্রহ্মজ্ঞান করেছে, আমি শত্রুকে দমন করতে যাচ্ছি, হবে না, হবে না। এক পিঠ যদি মানে শুধু কোনো একটা তার মানে ভগবানের নাম করে সে কাটতে মারতে আসতে পারে, আমাকে শুধু ওই রাম নাম করে এগোতে হবে। রামও সত্য, কৃষ্ণও সত্য, হনুমানও সত্য, শিবও সত্য বলতে বলতে তার হবে না। পরিষ্কার কথা, কাঁটা দিয়ে কাঁটা তুলতে হবে। আপনি যদি ধরুন মানে ভারতের আর্মিকে বোঝান না, এই যে পাকিস্তানের সাথে যুদ্ধ করছে করো, কিন্তু দেখো ওদেরও তো মা বাবা আছে, হ্যাঁ, তাই না? ওর তো ওই পাকিস্তানের সৈনিকের তো বউ আছে, তারও তো একটা বাচ্চা আমি অপেক্ষা করে আছি বাড়িতে, সেই তো থতপথ খেয়ে যাবে, হ্যাঁ। তাকে বলো ওই পাকিস্তান মানে ভারতকে শেষ করতে আসছে, বড়কে শেষ করতে, আর কিছু ওয়ান ট্র্যাক। সেই ঠুলি পড়া বলে না, ঘোড়ার ছুরি পড়া। কেন? ঠুলি পড়লে কি সুবিধা হয়? সামনেটা শুধু দেখবে, সাইডটা দেখতে পাবে না। ওয়ান ট্র্যাক। এই ওয়ান ট্র্যাক মাইন্ড দরকার আছে ওয়ান ট্র্যাক মাইন্ডকে মারার জন্য। পরিষ্কার কথা। অত উদারতা যুধিষ্ঠিরকে দিয়ে হবে না, এখানে যুধিষ্ঠিরকে দিয়ে হবে না। একটু ভীমকে দরকার, অত বুদ্ধি আমার দরকার নেই, অত বিচার আমার দরকার নেই। আমি যাব, দুঃশাসনকে মারবো, বুক চিরে রক্তপান করবো, কেউ কিছু করতে পারবে না। এই যে একটা এইরকম একটা ধরন দরকার আছে ওইটাকে, কিন্তু ওটাও শেষ সত্য নয়। এই কথাটা গুরু মহারাজ বলেছিলেন যে হিন্দু ধর্ম একদিন মিলিটেন্ট হয়ে উঠবে স্বামী বিবেকানন্দের ইচ্ছায়। এই কথাগুলো খুব গূঢ়, সিক্রেট, রহস্য এগুলো। কিন্তু বিবেকানন্দ চেয়েছিলেন হিন্দু ধর্মের মধ্যে একটা মিলিটেন্সি তৈরি হোক। কেন খ্রিস্টানরা করেনি? ওদের নাইটস টেম্পলার্স ওরা করেছে, ক্রুসেড করেছে কত। সব ধর্ম তাদের করছে, আজকে ইহুদিরা করছে। ইসরায়েল পুরো মানে আমেরিকার পেছনে ঢোল বাজাতে বাজাতে পুরো মিডল ইস্টকে শেষ করছে, তাই না? তাহলে সে তো ধর্মের জন্যই তো করছে। যত ইসরায়েল রাষ্ট্র যাই কিছু বল, জাতি এবং ধর্মের জন্য করছে, তাই না? আর সেই অর্থে তো একমাত্র শিখরা একটা মিলিটেন্সি তৈরি করতে পেরেছিল। তারাই এখন দেখ, তারা সবাই নয়, তাদের মধ্যে একটা খালিস্তানি ভাব এসে গেছে। তারা ভুলে গেছে, তাদের ভুলিয়ে দেওয়া হয়েছে ভারতবর্ষের সনাতন ধর্মের সাথে, সংস্কৃতির সাথে কতটা একাকার। ওদের মতবাদটা গঠিতই হয়েছিল আমাদের সনাতন সংস্কৃতিকে বিদেশি হাত থেকে বাঁচানোর জন্য। পরিষ্কার কথা, ইসলামিক যে টেররিজম, তার সাথে লড়াই করার জন্য তৈরি হয়েছিল। সেটা আজকে ওরা ভুলে গেছে, অনেকে, সবাই নয়। তারপরে তার জন্য কত ফান্ডিং হচ্ছে, কত মতলব হচ্ছে, ন্যারেটিভের কত শক্তি।
আমরা যদি পই 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 করে একটা মিথ্যে কথা কন্টিনিউয়াসলি বলে যেতে পারি মানুষের কানে, আস্তে 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 মানুষ সেটাতেই বিশ্বাস করতে করতে রীতিমতন বন্ধুকে শত্রু ভাবতে আরম্ভ করবে। ঠিক তাই হয়েছে। কোভিড তার প্রমাণ। কোভিডে যা হলো 2021 সাল তার প্রমাণ। একটা সম্পূর্ণ ডাহা মিথ্যে চাপিয়ে 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 আমরা সবাই বিশ্বাস করতে আরম্ভ করলাম। সবাই এক নিঃশ্বাসে বিশ্বাস করতে আরম্ভ করলাম। এটাই ন্যারেটিভের শক্তি। তা এতদিন ধরে এইখানে আমাদের সচেতন থাকতে হবে। আজকে আপনি যেটা বললেন না, কী কী করণীয়, এইটা করণীয় যে আমাদের যে কনস্ট্যান্টলি বোঝানো হচ্ছে যে আমাদের ইতিহাস এই, আমাদের সমাজ এই, আমাদের ব্রাহ্মণ্যবাদ এই, আমাদের সতীপ্রথা এই, আমরা এত খারাপ, আমরা বহিরাগত, আমরা অত্যাচারী, এই যে কনস্ট্যান্ট বোঝানো হচ্ছে, এটাকে প্রশ্ন করুন সব সময়। এর উল্টো কিছু মগজে না ঢেলে এটাকে প্রশ্ন করুন, এতটা বলছে কেন? কোথায়? তোমরা তো বারবার করে তো বলছো না আমাদের ক্রিশ্চিয়ানিটির এত বিকৃত ইতিহাস আছে, বারবার করে তো বলছো না যে ইহুদিদের এত বিকৃত ইতিহাস আছে, তোমরা তো বলছো না কমিউনিজম মার্কসিজমের কত বিকৃত ইতিহাস আছে, রাশিয়াতে কী হয়েছে, চায়নাতে কী হয়েছে, শুধু হিন্দু 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 করে যাচ্ছ কেন তোমরা? তোমাদের প্রবলেমটা কী হচ্ছে? তোমাদের কিছু মতলব আছে, প্রশ্ন করুন, এই মতলবটা বোঝার চেষ্টা করুন, এবং নিজেদের যে ইতিহাস, নিজেদের যে সংস্কৃতি, সেটাও জানতে হবে নিজেদের ওই ধার্মিক জীবনটা যাপন করতে করতে। এবং যাদের দ্বারা আমরা আক্রান্ত হচ্ছি তাদেরটাও জানতে হবে, বিশেষ করে যারা কম বয়সী ছেলে মেয়ে, তাদেরকে আমি এটা বলবো। কারণ বিতর্ক করতে গেলে অপরপক্ষ জানতে হয়, অপরে কি করছে, অপরদের মতলব কি, ওদের কি ইতিহাস, ওরা কি চাইছে, ওদের কি রিসার্চ, ওদের কি প্রোডাক্ট। এই 100 বছরের একটা সভ্যতা, ধরা যাক মার্কসিজম সভ্যতা, আজকে নিউ মার্কসিজম সভ্যতা, 30,000 বছরের সভ্যতাকে আজকে ভাঙার চেষ্টা করছে। কি অস্ত্র তোমাদের হাতে? কি করে এটা আমরা অ্যালাউ করছি? তাই না? সুতরাং এইভাবে একটা আত্মসচেতনতা কনস্ট্যান্টলি দরকার। ব্যবসা তো চলবেই, সে তো ধর্ম নিয়ে বা এই সমস্ত আশ্রম নিয়ে বা এই নিয়ে তাই নিয়ে, রং নিয়ে, ধর্ম, সে তো ব্যবসা সর্বক্ষেত্রেই সবাই তো এই স্পেস তৈরি করার চেষ্টা করবে, তাই না? সে তো নিজস্ব ইন্টারনেটেও যা হচ্ছে, যখন যা কিছু বলছে, বেশিরভাগ কিন্তু ব্যবসার জন্য বলছে, নিজের ভিউয়ার্স বাড়ানোর জন্য বলছে। কারণ দেখছি যখন সুখ সত্য কথাটা বলছে 5 জন দেখছে, যখন রং মিশিয়ে বলছে, যখন একটু কর্ণ পিশাচিনী বলছে, হ্যাঁ, যখন উচাটন, আপনার মানে আপনার স্বামী কি অন্যের প্রতি অনুরক্ত, কী করে তাকে ফিরিয়ে আনবেন, হ্যাঁ, এইরকম একটা হেডলাইন দিয়ে যখন কিছু একটা হচ্ছে, তখন প্রচণ্ড ভিউয়ার্স হচ্ছে। সো ন্যাচারালি সে ওই ব্যবসার ফাঁদে পড়ে যাচ্ছে। এটা সর্ব জায়গাতেই আছে, সারা সব দেশেই আছে, শুধু আমাদের দেশে আমাদের দোষ নয়, এটা সব দেশেই আছে, থাকবেই। কিন্তু তারই মধ্যে বিশ্বাস রাখতে হবে কিছু সৎ মানুষও আছে, এবং কিছু হলেই হয়। এটা আমি খুব বলি যে সততার সংখ্যাগরিষ্ঠতার প্রয়োজন নেই, নিষ্ঠা সংখ্যাগরিষ্ঠতার প্রয়োজন নেই, ত্যাগ সংখ্যাগরিষ্ঠতার প্রয়োজন নেই। 2-4 জন হলেই হবে। একটা বিবেকানন্দকে দরকার একটা যুগের জন্য। সব কলেজে কলেজে কেন বিবেকানন্দ নেই? প্রতিটি কেন শান্তিনিকেতনের প্রতিটি বছরে বছরে কেন রবীন্দ্রনাথ বেরোচ্ছে না? আক্ষেপ করে কেন? একটাই রবীন্দ্রনাথ হয়, একটাই বিবেকানন্দ হয়, একটাই চৈতন্যদেব হয়, এবং তারাই কিন্তু যুগ পাল্টায়। আমরা এই ডেমোক্রেসির যুগে সবসময় ভাবছি সংখ্যাটা, বেশিরভাগই তো তামসিক, বেশিরভাগই তো মিথ্যেবাদী, বেশিরভাগই তো বিকৃত, আমি তাদের দিকে তাকাবো না, তাদের নেমে অত ভাববো না। যদি তাদের মধ্যে 5 জনও থাকে যা একটু সৎ, যাদের শক্তি আছে, সাহস আছে, ধৈর্য আছে, অধ্যবসায় আছে, আমি জানবো ওরাই পাল্টাবে জগৎ, ওরাই ডমিনেট করবে, ওরাই সূর্য। আকাশ ভর্তি সূর্য দরকার হয় না তো, একটাই সূর্য যথেষ্ট, ওরাই সূর্য। সব তখন ম্লান হয়ে যাবে। একবার যখন সিংহ ডাকে না, একবার উঠে খিদে পেয়েছে বলে ডাকে না, সব পালাতে আরম্ভ করে। তেমনই একবার যখন বিবেকানন্দ হাঁক ছাড়েন না, সব পালাতে আরম্ভ করে। অতএব ওটা কয়েকজন, অবশ্যই যুগ এখন সেরকমই, নবজাগরণের যুগ এখন। শুধু ভারতবর্ষ নবজাগরণ নয়, আমি বলছি, প্রথমে বললাম পৃথিবী, ভারতের সাথে গোটা পৃথিবী জাগছে, জাগবে আরও। কিন্তু হ্যাঁ, মূল্য দিতে হবে তার, অবশ্যই।
সে বিবেকানন্দ বলেছেন, নেতাজি সুভাষচন্দ্র বসুও বলেছেন যে মা অনেক বলি চান, অনেক রক্ত পান করবেন। এই শাক্ত ভাষা আজকাল সব নিরামিষাশীরা এটা বুঝতে পারবে না। রক্ত পান করবেন, প্রাণ দরকার, প্রাণ, তবে প্রাণ শক্তি জাগবে। যে জাগে যেটা না, মন জাগে না, প্রাণ জাগে। যখন কোনো ইন্সপায়ারিং কেউ যখন দেয়, বক্তৃতা দেয়, দেখবেন আমাদের প্রাণগুলো তখন টকবগে হয়ে উঠতে আরম্ভ করলো, শরীর সোজা হয়ে গেল, আমাদের প্রাণ শরীর সোজা হয়ে গেল, এমনই শ্বাস বইতে আরম্ভ করলো, এমনই মেরুদণ্ডটা পজিশন হয়ে গেল। এটা মন নয়। মন দিয়ে আমরা ইচ্ছা করি, বাসনা করি, খুব বেশি সংকল্প করি। প্রাণ, হ্যাঁ, করতে হবে দেশ মাতার জন্য। এই প্রাণ জাগাতে গেলে প্রাণ দরকার খাদ্য হিসেবে। হ্যাঁ, তো এই যে বলেছেন না, সুতরাং অনেক খেসারত দিতে হবে, অনেক মাসুল গুনতে হবে, অনেক পরিবর্তনের জন্য, রূপান্তরের জন্য আমাদের তৈরি থাকতে হবে। অনেক ধ্বংস সব কিছু হবে, কারণ সৃষ্টির হতে হবে বলে। ধ্বংসের পরে যেহেতু সৃষ্টি হয়, সৃষ্টি, স্থিতি, প্রলয় সবই হবে। তবে যদি আমরা স্টেটাস কো চাই তাহলে তো হবে না। স্টেটাস কো আর চলবে না। স্টেটাস কো মানে যেমন চলছে চলুক, এটা চলবে না, এটা চলবে না। স্ট্যাগনেশন এসে গেছে, এমনই একটা বদ্ধ জলাশয় এসে গেছে যে শ্বাস নেওয়া যায় না। এসে গেছে বলেই নিশ্চিত করে জানবেন যে অনেক জায়গাতে কিছু ভালো ভালো লোক ভালো ভালো কাজ করে যাচ্ছে, ভালো ভালো সব ছেলেমেয়ে তৈরি হচ্ছে, নিশ্চিত করে জানবেন। কেন জানতে পারি না আমরা? কারণ তারা খবর হতে চান না। তারা আমি কত ভালো হচ্ছে, আমি কত সৎ হচ্ছি, চলো ইউটিউব চ্যানেল খুলে প্রকাশ করি, এটার লোক নন তারা। তারা সাইলেন্ট। যখনই জগতে ভালো কিছু কাজ হয় না, সাইলেন্টলি হয়, নির্জনে হয়। ঠাকুর রামকৃষ্ণ দক্ষিণেশ্বরে কত সাধনা করেছিলেন, পরে তিনি গল্প করে বলেছিলেন বলে আমরা জানতে পেরেছি, কিন্তু যখন করেছিলেন তখন সাইলেন্টলি, কেউ জানতে পারেনি। বরং সবাই তাকে খ্যাপা ভেবেছে, যে ৫-৬ জন দেখেছে পাগল ভেবেছে। বুদ্ধ যখন গাছতলায় সাধনা করেছেন, সাইলেন্টলি করেছেন। আমি আস্তে আস্তে সেই নেই আর, বুঝলি, সেই গৌতম আর নেই, আমি পাল্টাচ্ছি, দেখবি লাইভ এটা টেলিকাস্ট কর। হ্যাঁ, সেই নয়। তিনি যখন করে প্রবচন করতে আরম্ভ করলেন, আস্তে আস্তে বিভিন্ন জায়গায় যেতে আরম্ভ করলেন, লোকজন একটা অমোঘ আকর্ষণ তাকে ছুটতে আরম্ভ করলো, তখন বুঝতে পারলেন এটা ফেনোমেনন। যখন তিনি তৈরি হয়েছেন, ইন প্রসেস, কেউ জানতে পারেনি। নির্জনে সৃষ্টি হয়, নির্জনে। মাতৃগর্ভে একটা বীজ অঙ্কুরিত হয়ে আস্তে আস্তে একটা শিশু তৈরি হতে আরম্ভ করে, নির্জনে, ঘোর অন্ধকারে। মাটির তলায় একটা বটগাছের বীজ, এটা অত বড় বটগাছ হবে, অত বড় বীজ ধীরে 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 প্রাণবন্ত হয়ে উঠতে আরম্ভ করে, নির্জনে, কেউ জানতে পারে না। অনেক বড় হলে, হ্যাঁ, এই গাছটা আমাদের গ্রামের যা মঙ্গল করলো, তখন আমরা বলতে আরম্ভ করি। তার হয়ে ওঠাটা আমরা কেউ দেখতে পাই না, অগোচরেই হয়ে ওঠাটা হয়। সেরকম অগোচরে, অন্তরালে এরকম অনেক তৈরি হচ্ছে, নিশ্চিত। কারণ যুগ সন্ধিক্ষণের সময় যুগ পাল্টাচ্ছে, আরও ভালো সময় আসছে। এতটা মানে আমরা জানি আমাদের গুরুদেবের কাছ থেকে, যা কখনো আগে আসেনি। ভারতবর্ষের যে ভালো সময়টা আসছে, যেগুলোকে আমরা স্বর্ণযুগ বলি, বৈদিক যুগ বলি, গুপ্ত যুগ বলি, সে অনেক ছাপিয়ে সেই সময়টা আসছে। আর যখন ভারতের ভালো সময় আসে, তখন পৃথিবীর মঙ্গল হয়, পৃথিবীর কল্যাণ হয়। আগেও হয়েছে, আবার হবে, আরও বেশি করে হবে। The human body by human equipment is itself so refined, so sophisticated, and it is so spiritual, it is so easily spiritual. যে স্পিরিচুয়ালিটি নিয়ে অ্যাকচুয়ালি খুব একটা ভাবার দরকার নেই। মানুষ ইনহেরেন্টলি স্পিরিচুয়াল, নাম্বার ওয়ান। নাম্বার টু, if you look at the Sanatan, the Hindu system, there is no country in the world which has been ruled by proselytizing religions, Christianity, Islam, for 1000 years and not has been completely converted. এই আমাদের দেশ কনভার্টেড খুব একটা স্মল পপুলেশন, 15-16% কনভার্টেড হয়েছে। আর এখন the time has come when Sanatan is actually, it has started to assert its existence. সুতরাং ওই ডার্ক টাইমটা চলে গেছে, টাইম চেঞ্জ হচ্ছে, সেটা আমরা দেখতে পাচ্ছি। কনফ্লিক্ট হবে, আর ইভিল আর ডিভাইনের মধ্যে কনফ্লিক্ট চিরকালই হয়েছে, এখনো হচ্ছে। অ্যাবসলিউটলি। আপনি যেটা প্রথমে বললেন সেটাও খুব ইন্টারেস্টিং কমেন্ট, যে অ্যাকচুয়ালি আমাদের কিছু করতে হবে না স্পিরিচুয়ালিটির জন্য। কেন তাও করতে হচ্ছে?
কারণ আমরা এতটাই ইচ্ছে করে নন স্পিরিচুয়াল হয়ে আছি, তাই জন্যে করতে হচ্ছে। আমরা যা নয় আমরা তাই করছি। মানুষ বেসিক্যালি জড়মুখী নয়, মানুষ কথাটা এসছে মন থেকে। মানুষ মনোপ্রধান, মানুষ তম বা শরীর প্রধান কিন্তু নয়, পশুরা শরীর প্রধান, গাছ প্রাণ প্রধান, শরীর প্রধান। আপনি একটা গাছের ডাল কেটে নিন, ওই ডাল আবার গজাবে। দেখুন, মানে প্রকৃতি আপনাকে দেখিয়ে দিচ্ছে, ওই ডাল আবার গজাবে। কিন্তু মানুষের একটা হাত কেটে নিন, মানুষের হাত কিন্তু গজাবে না। মানুষের মন ভেঙে দিন, মন আবার ঠিক করে দেবে নিজেকে। মানুষ মনোপ্রধান। সেইখান থেকে মানুষ সরে গিয়ে বেশিরভাগ মানুষ একটা জড়বাদী বাসনার জীবন যাপন করে। মানুষের যে ধরুন একটা যে এভলিউশন চলছে, যে এভলিউশনের দ্বারা আমরা মনুষ্য শরীর পেয়েছি, এবার এভলিউশনটা যে মনুষ্য থেকে আরও রিফাইন, যেটা আপনি বলছেন, আর রিফাইন স্থিতিতে যাওয়ার জন্য এই ইনফরমেশনটা মানুষের কাছে নেই। কী জন্য বাঁচব? মানে শুধু আরাম করার জন্য, রোজগার করার জন্য, শুধু বংশবৃদ্ধি করার জন্য, যতদিন পারবো কষ্ট করে বাঁচার জন্য বাঁচব। বেঁচে কী করব সেটা ইম্পর্টেন্ট নয়, দ্য কোয়ালিটি অফ লিভিংটা ইম্পর্টেন্ট নয়। হ্যাঁ, একজন কেন ৮০ বছর অবধি বাঁচতে ৭৫-এ মারা গেল বলে আমরা দুঃখ করি, কিন্তু ৭৫ থেকে ৮০ পর্যন্ত সে কী করত? কনস্ট্রাকটিভ কী করতো? জীবনে অবদানটি কী থাকতো? তার চেয়ে আমার গুরুদেব 45-এ শরীর ছেড়ে দিয়েছেন, বিবেকানন্দ 39-এ শরীর ছেড়ে দিয়েছেন। যা করে দিয়েছেন সেটা 500 বছরের লোকে করতে পারবে না, একটা আয়ু নিয়েও করতে পারবে না লোকে। তাহলে অ্যাকচুয়ালি আমার জীবনটাকে নিয়ে কী করছি? এই যে আমরা জানি না পোটেনশিয়ালটা জানলেই কি হতো জানেন তো? স্পিরিচুয়ালি হয়তো কিছু করতে হতো না, কিন্তু যে সবসময় বাসনা দিয়ে, কামনা দিয়ে, উচ্চ বৃত্তি দিয়ে এবং অসংযম দিয়ে আমি আমার পোটেনশিয়ালটাকে নষ্ট করছি, সেইটা অন্তত করতাম না। যেটা আমি ইয়াং ছেলে মেয়েদের সাথে খুব ফেস করি, যে ব্রহ্মচর্য সম্বন্ধে কোনো ধারণা নেই, সংযম নিয়ে কোনো ধারণা নেই। সমস্ত মেইন স্ট্রিম মানসিকতা ছেলেদের শেখাচ্ছে তোমরা ইচ্ছা মতন ম্যাস্টিমেট করতে পারো, নো প্রবলেম, কোনো অপরাধ বোধ নেই, কিচ্ছু নেই। প্রস্রাব করতে পারো, এখানে করতে পারো, ম্যাস্টিমেট কেন করবে না? কী হচ্ছে বলুন তো? ইচ্ছে করে আমাদের পোটেনশিয়ালটাকে নষ্ট করে দেওয়া হচ্ছে, যে এভলিউশনটা নষ্ট করে দেওয়া হচ্ছে। এইটাকে আটকাতে হবে। এই যে নেগেটিভ ফোর্স নষ্ট করছে, এইটাকে আটকাতে হবে, ঠিক ইনফরমেশনটা পৌঁছে দিতে হবে। এটা করছে কী করে? আমাদের মূল শিক্ষা ব্যবস্থাতেই এই শিক্ষাটা নেই। বৈদিক যুগে 14 আশ্রমের একটা আশ্রমের নামই হচ্ছে ব্রহ্মচর্য আশ্রম। নামের মধ্যেই বুঝিয়ে দিচ্ছে এই 12, 13, 14 বছর বয়স থেকে ছেলেদের কি করতে হয়, মেয়েদের কি করতে হয়। এডুকেশনের ফার্স্ট কথাটাই হচ্ছে ব্রহ্মচর্য। আর সেখানে আমরা কি করছি? কি তোর কটা গার্লফ্রেন্ড হলো, একজনের সাথে আলাপ করা, তার সাথে কতটা তোর ফিজিক্যাল হয়েছে। মা বাবা খুব মডার্ন হচ্ছে এখন ছেলে মেয়েদের সাথে। এইখানে প্রবলেমটা 1 নম্বর। এরকম অনেক অজস্র আছে। এটা কিন্তু ইচ্ছা করে হচ্ছে। ধরুন আজকে জড়বিজ্ঞান শক্তি তত্ত্ব সম্বন্ধে কিন্তু অনেক কিছু জানে। আগে বলতো ম্যাটার পর আর কি, আর কিছু নয়, এরকম বলতো ম্যাটার ব্যাস। তারপর আইনস্টাইনের পর থেকে বলতে বাধ্য হচ্ছে যে ম্যাটার ইজ আ কনডেন্সড ফর্ম অফ এনার্জি আছে, নানা রকম রূপ আছে। সেই এনার্জিকে কাজে লাগিয়ে ওরা খুব ভালো করেই জানে কী করে একটা হাইড্রোলিক সিস্টেম তৈরি করতে হয়। ওই এনার্জি কাজে লাগিয়ে ওরা খুব ভালো করেই জানে কী করে একটা অ্যাটম বোমা তৈরি করতে হয়, কীভাবে কোন ফিউশন ব্যবহার করে এনার্জিকে কনসেন্ট্রেট করিয়ে ওরা একটা বিস্ফোরণ করানো যায়। ঠিক তাহলে ওরা বীর্যের এনার্জি জানে না? পুরুষ এবং নারীর মধ্যে যে শক্তি আছে সেটা ওরা জানে না? খুব ভালো করে জানে। এবং দেখবেন যে সমস্ত ডাক্তার এবং সায়েন্টিস্টরা বলছে হ্যাঁ তোমরা যত খুশি খাওয়া দাওয়া করো, মদ খাও, মেলামেশা করো, কোনো ব্যাপার নয়, তারা নিজেরা কিন্তু খুব সংযমী জীবনযাপন করছে। ওরা খুব ভালো করে, তাই জন্য বলছি এটা শুধু অজ্ঞানতা নয়, এটা একটা প্রি প্ল্যান্ড অ্যাট্যাক অন
সনাতন ভ্যালুজ। India was under foreign rule. ইট ইজ স্টিল আন্ডার ফরেন রুল। আমি সেটাই তো বলছি, আমাদের শিক্ষা ব্যবস্থা সেকুলার। আমাদের যে নলেজ সিস্টেম ছিল বা আছে, ইট ইজ স্টিল দেয়ার, ওটা এত ইট হ্যাজ গন ডাউন। অ্যাবসলিউটলি। কিন্তু আপনি বলছেন না যে স্পিরিচুয়ালিটির জন্য আলাদা করে কিছু করতে হয় না। আমি আপনাকে বলছি কেন করতে হচ্ছে, আমি সেই পার্থক্যটা আপনাকে বলছি। আজকে যে আপনি যখন আমার কাছে বা আপনার কাছে একটা ছেলে আসে, 30 বছর বয়স ধরুন, বিবাহ করেছে, হ্যাঁ, বিবাহ করে সন্তান আসছে না। আগেকার দিনে আমরা মেয়েদের দোষ দিতাম, এখন 90% ক্ষেত্রে কেন বলুন তো, ছেলেরা অপারগ, ছেলেরা পারছে না। কেন পারছে না? তাদের যে বীর্যের যে শক্তি, পোটেন্সি নষ্ট হয়ে গেছে। কেন নষ্ট হয়ে গেছে? কারণ ছেলেবেলা থেকে তাদের মধ্যে কোনো সংযম থাকেনি, ব্রহ্মচর্য থাকেনি, তাই জন্য নষ্ট হয়ে গেছে। তাহলে একে আপনি যদি গাইড করতে হয়, তাকে আপনি যে শিক্ষাটা 12 বছর বয়সে পাওয়া উচিত ছিল, সেই শিক্ষাটা তখন ওকে দিতে আরম্ভ করতে হবে আপনাকে। বুঝতে পারছেন? এই জন্য আমি আপনার প্রথম পয়েন্টটাকে, তাই জন্যে ওইটা নিয়ে আলোচনা করছি, কন্ট্রাডিক্ট করছি না। আপনার কথাটা ঠিক, এটা অরবিন্দও কিছুটা বলেছিলেন, আলাদা করে সাধনা করার দরকার নেই। তুমি জাস্ট রেডি হও, এই যে বলছি, তুই জাস্ট প্রস্তুত হও, সেই ট্রান্সেন্ডেন্টাল যে চেতনা, কনসিয়াসনেস তো ডিসেন্ড করবে, অবতরণ করবে তোমার মধ্যে। এটা অরবিন্দের যে জীবনযাত্রা তাতে পারফেক্টলি ভ্যালিড, কিন্তু পণ্ডিচেরিতে যারা থাকছে তাদের জীবনযাত্রা কি তার সাথে সঙ্গতিপূর্ণ? ঠাকুর রামকৃষ্ণ বলতেন না যে সোনার পাত্র ছাড়া সিংহের দুধ রাখা যায় না। তো সিংহের দুধটা নিয়ে প্রবলেম নয়, প্রবলেমটা হচ্ছে আমার পাত্রটা সোনার, তো এখানেই প্রবলেম। এটা জাস্ট একটা উদাহরণ দিচ্ছি। আমাদের সর্বক্ষেত্রে আমাদের এভলিউশন যাতে না হয়, যাতে আমরা ব্যাকওয়ার্ড চলে আসি, তার একটা কনস্পিরেসি আছে, তার একটা চক্রান্ত আছে। যে উদ্ভব এককালে ইংরেজরা ছিল বলে নয়, এখন হচ্ছে। আমি আপনাকে বলে দিচ্ছি, আমেরিকার যেগুলো প্রধান প্রধান ইউনিভার্সিটি, যেমন হার্ভার্ড ইউনিভার্সিটি, এগুলো হচ্ছে আঁতুর ঘর। অ্যান্টি ইন্ডিয়া ন্যারেটিভ তৈরি করো যত পারো। ওখান থেকে সমস্ত প্রফেসররা এখানে লেকচার দিতে আসে, এই জয়পুর ফেস্টিভ্যালে সব আসে কথা বলতে। এই শেলডন পোলক টোলক আমাদের দেশে পদ্মশ্রী পান। সুতরাং কতটা মানে ডিপ রুটেড এই প্রবলেমটা। ইতিহাস যারা লিখছে সব এইভাবে কন্টিনিউয়াসলি আমাদের পিছিয়ে যাই, আমরা যাতে ওই এভলিউশনের মধ্যে না ফিরতে পারি, তার একটা চক্রান্ত আছে। কিন্তু প্রবলেমটা হচ্ছে, যেটা আমি বলছি, এতটাই ডিপ রুটেড যে তার জন্য কাজ করতে হবে প্রত্যেককে, নিজে ওয়ার্কিং অন হিমসেলফ। ওটাকে মানে জাস্ট আমি চুপচাপ থাকা। আর যদি কাউকে বলে তোমাকে স্পিরিচুয়ালি কিছু করতে হবে না, তাহলে সে কী করবে? সে বাজার যাবে, সে সিনেমা দেখবে, সে মোবাইল গেম খেলবে, সে শপিং করবে, সে খাবে দাবে, বেড়াতে যাবে, পেট খারাপ হবে, ডাক্তার কাছে ছুটবে, ডাক্তারের কাছে হলো না, ভেলোর যাবে, ভেলোরে হলো না, ব্যাঙ্গালোর যাবে, এই তো জীবন কাটাবে সে। তাহলে নন স্পিরিচুয়ালি তোমাকে কিছু করতে হবে না, তাহলে কী করতে হবে? কী এমন সেটা যে জীবনটা আমারই স্পিরিচুয়ালিটি কিছু না করে বেঁচে গেলাম, ভাবে আমি অনেক ভালো ভালো কাজ করতে পারছি, শপিং যেতে পারছি, ভেলোর যেতে পারছি, এটা সে বলবে? যত ডিসঅ্যাপয়েন্টিং কিন্তু সিনারিও নয়। আমি ডিসঅ্যাপয়েন্টেড নই, কিন্তু আমি বলছি স্পিরিচুয়ালিটি করতে হবে। সৌমেনদা থাকলে আমি সৌমেনদাকে এক্স্যাক্টলি সেই কথাটা বলতাম, এই জন্যে করতে হবে। আর একই কথা সবাই মিলে বলছি, কিন্তু বেসিক্যালি আমাকে ফেস করতে হয়। এইটাই কিন্তু ভারতের একটা দুর্ভোগ গেছে, যে কিছু করার দরকার নেই, যেহেতু আমরা হিন্দু না, আমরা বড্ড উদার না, তাই আমাদের কিছু করতে হবে না। সবই তো আছেন, তো মাথার উপর তো ভগবান আছেন, শিব তো আছেন, ঠাকুর তো রয়েছেন, মা তো রয়েছেন, যাতে কিছু করতে না হয়। হ্যাঁ, এইটাই হয়েছে। যেমন ধরুন, আমরা মনে করি যে এই যে আমরা ধর্ম আক্রান্ত ইত্যাদি ইত্যাদি নানা রকম বর্বরতার ইতিহাস বলছি, যে কিচ্ছু করতে হবে না, যেমন আছো থাকো, ঠিক কলকি অবতার আসছে, হ্যাঁ, তিনি এসে একদম চুন চুন করকে মারেঙ্গে সবকো, হ্যাঁ, চুন করকে একদম খুঁজে বার করে একদম সবাইকে, তার যে এশিয়ান লিবারেশন আর্মি এসে একদম সব শেষ করে দেবে একেবারে, কেউ চিন্তা নেই। অথচ গীতাতে দেখুন, শ্রীকৃষ্ণ কিন্তু অর্জুনকে বললেন না যে কিচ্ছু করতে হবে না অর্জুন, তুই রথে বসে থাকো, আমি আছি, তোমাকেই সব করতে হবে, আমি গাইড করব তোমাকে, আমি কিন্তু অস্ত্র ছোঁবো না, আই উইল বি উইথ ইউ, তোমাকে করতে হবে।
এটা তোমার কাজ, তোমার স্বধর্ম, তোমাকে সিদ্ধ করতে হবে। ঠিক আছে? সুতরাং ওই মানে অলরেডি তো আমরা ভারতীয়রা একটু তামসিক হয়েই যাচ্ছি। ধরা যাক, আচ্ছা উদাহরণ দিচ্ছি, এটা এই উদাহরণটা খুব গুরু মহারাজ দিতেন। বিদেশিদের সাথে আমাদের পার্থক্য, ধরুন দীক্ষা নিল গুরুর কাছে গিয়ে, 15 দিন বাদে কি বলবে, গুরুদেব কিছুই তো বুঝতে পারছি না, সেই তো মন আগের মতনই চঞ্চল, সেই তো এদিক ওদিক যাচ্ছে, কিছুই তো হচ্ছে না। ওই যে একজন ইউরোপিয়ান কোনো দিন এই কথা এসে আমাকে বলে না। 3 মাস 6 মাস করেও যদি তার মনে হয় যে কিছু বুঝতে পারছি না, তখন মনে হয় আমারই কিছু ভুল হচ্ছে, আমি আরও চেষ্টা করব, আরও লড়াই করব। ওরা ওরা এক কথায় গুরু করেনি, কিন্তু ওরা যাচাই করে নিয়েছে, দাঁতের পর দিনের পর দিন তর্ক টর্ক করে শেষ পর্যন্ত কনভিন্সড হয়েছে যে একেই আমি আমার গুরু সে মেনে নিচ্ছি। একবার যখন অ্যাকসেপ্ট করেছে, তখন রেসপন্সিবিলিটি নিয়েছে। উনি যে সাধন দিয়েছেন সেটা করব, প্রাণপণ করে যাব, পারলাম পারলাম, না পারলাম তাঁকে দোষ দেব না, আমি নিজেকে আরও নিখুঁত করার চেষ্টা করব। আর আমাদের ব্যাপারটা হচ্ছে যে, কিরে ধ্যান জপ করছিস, আপনি তো আছেন মাথার ওপরে। পাটোয়ারি বুদ্ধি, বলে পাটোয়ারি বুদ্ধি, আপনি তো আছেন মাথার উপরে, অলরেডি এটা হয়ে আছে। এরপর যদি আমরা বলি যে স্পিরিচুয়ালিটি কিছু চালু করতে হবে না, এভরিথিং ইজ রেডি, তোমার সব, সেই সময় যখন আসবে তখন স্পিরিচুয়াল ব্যাপারটা বুঝে যাবে, সেটা বললে আরও ব্যাস হাত পা ব্যাস, এ সব বলে দিয়েছে, আর কোনো চিন্তা নেই, এটা হয়ে যাবে। সরকার নিউ এডুকেশন পলিসি তৈরি করেছিলেন, তাতে একটা বিশেষ অংশ ছিল, অঙ্গ ছিল ইন্ডিয়ান নলেজ সিস্টেমকে সেখানে চালু করা, এবং সেটা নিয়ে গবেষণা হবে, পড়ানো হবে। আমার অভিজ্ঞতায় ওই এডুকেশন পলিসি প্রচলিত হওয়ার পরে আজ পর্যন্ত এই 50 IIT-IIM এর মধ্যে 5টিও কিন্তু নেই যারা ওগুলো নিয়ে কোনো মিনিংফুল রিসার্চ বা পড়াশোনা করছেন বা ছাত্রছাত্রীদের পড়াচ্ছেন। তার কারণ যারা অধ্যাপিকা এসব জায়গার, তারা কিন্তু অধিকাংশই কিন্তু পাশ্চাত্য মতে দীক্ষিত, শিক্ষিত, এবং তারা কিন্তু ইন্ডিয়ান নলেজ সিস্টেম কি জানে না, দে আর নট এট অল অ্যাওয়্যার। প্রবলেমটা হচ্ছে IIT-IIM স্টার্টিং পয়েন্ট নয়, ওটা এন্ড পয়েন্ট। সেইখান থেকে স্টার্টিং পয়েন্ট থেকে শিকড় শুদ্ধ উপরে ফেলতে হবে এডুকেশন সিস্টেমটা। ওই ওপর অর্নামেন্টাল কিছু মানে নতুন এডুকেশন পলিসি নিয়ে এলেই আর এনশিয়েন্ট নলেজ সিস্টেমস বা শব্দগুলো ব্যবহার করলে এটা হবে না। শিকড় শুদ্ধ, দরকার হলে আমাদের ফিরে যেতে হবে ওই বৈদিক ব্যবস্থার যে ব্রহ্মচর্য আশ্রম, কারণ একটা জিনিস আমি শিখছি তার সাথে লাইফস্টাইল এবং এনভায়রনমেন্টও যুক্ত। মা জল গড়িয়ে দিচ্ছে আর মা রাত্রি জাগছে বা বাচ্চার সাথে, তবে তিনি পরীক্ষা দিচ্ছেন, সেই তো শেষে গিয়ে IIT ভর্তি হচ্ছে, ব্রিলিয়ান্ট ব্রেন, কিন্তু বেসিক্যালি স্বার্থপর এবং অথর্ব ছেলে একটা, তাই না? সুতরাং প্রবলেমটা শুধু কি ইনফরমেশন কতটা সে শেয়ার হচ্ছে তার কাছে, সেই অবধি নয়। প্রবলেমটা হচ্ছে কি জীবনযাপন, কি মূল্যবোধের মধ্যে দিয়ে সে বড় হয়েছে এবং তৈরি হয়েছে, তার ক্ষেত্রটা কীভাবে তৈরি হয়েছে, সেইখান থেকে একদম রুট লেভেল থেকে, একেবারে বেসিক জায়গাটা থেকে এডুকেশন সিস্টেমটা, যেভাবে একটা মা তার শিশুকে গর্ভে ধারণ করবেন, সেইখান থেকে এডুকেশনটা শুরু হচ্ছে। যদি মা আমাদের যেমন ধর সব চমকে যাবে এইসব কথা বললে, গুরুমাচিকে জিজ্ঞাসা করা হচ্ছে যে কোন বয়সটা মেয়েদের পক্ষে সবচেয়ে ভালো গর্ভধারণ করার পক্ষে, গুরুমাচ এক কথায় বলছেন 20, বেস্ট টাইম। আরও বলছেন 3-4টে বাচ্চা যখন হয়ে যায় মায়ের, সেই মায়ের সৌন্দর্য অটুট থাকে। যখন একটা বাচ্চার পর সে কন্ট্রোল করতে আরম্ভ করলো, থামতে আরম্ভ করলো, বার্থ পিলস দিতে আরম্ভ করলো, তখন থেকে 12টা বাজলো, তার সিস্টেমে 12টা বাজলো। কে মানবে এইসব কথা? সব 30-এ গিয়ে আগে তিনি চাকরি করবেন, স্বাবলম্বী হবেন, পড়াশোনা করে সব শেষ করবেন, তারপর তিনি বিয়ে করতে রাজি হবেন কি হবেন না, লিভ টুগেদার করবেন, তাই না? করে তিনি শেষ পর্যন্ত IIT-IIM হয়তো তিনি ছাত্র হয়েছিলেন। শোন, তুই কার কাছ থেকে এক্সপেক্ট করছিস, তাই না? জিনিসটা মানুষ তো আগে, এক সেকেন্ড, মানুষ তো আগে, মানুষের ডেভেলপমেন্টটা। আর যে এনশিয়েন্ট নলেজ সিস্টেম নিয়ে কাজ করার অনেক অসুবিধে হচ্ছে। যেমন ধর, আমি উদাহরণ বলছি, যেটা একই এই ব্যবস্থার মধ্যে এতদিন আছি বলে আমরা, যাদের প্রচুর টেক্সট আছে পিওর ফিজিক্সের ওপরে, পিওর মানে প্রাচীন সংস্কৃত টেক্সট। ব্রিটিশরা একটা ভুল করেছিল,
যত টেক পেরেছে উত্তর ভারত থেকে চুরি করেছে, সেগুলো যে অনেক তামিল, প্রাচীন তামিলে অনুদ্রিত হয়ে পড়ে আছে কোথাও, সেটা কিন্তু ব্রিটিশরা বুঝতে পারেনি। সেইগুলো যে অনুবাদ করবে, অনেক সংস্কৃত টেক্সট লক্ষ লক্ষ বলছে টেক্সট আছে, পাণ্ডুলিপি আছে, যেগুলো ইংরেজরা চুরি করতে পারেনি, এর উদ্ধার আছে, কিন্তু সেগুলো অনুবাদ করার লোক নেই। যিনি খুব ভালো সংস্কৃত জানেন বা খুব ভালো তামিল জানেন, তিনি ফিজিক্স পছন্দ করেন না, ফিজিক্সে জিরো তিনি। যিনি খুব ভালো ফিজিক্স জানেন, দারুণ, ওইটা তিনি উদ্ধার করতে পারতেন, তিনি সংস্কৃত জানেন না, জানতে চানও না। এই যে আমাদের এডুকেশনটা আলাদা করে দিয়েছে, সেগ্রিগেট করেছে, স্ট্রিম লাইনিং করেছে, আর্টস, কমার্স, সায়েন্স, ফিজিক্স, কেমিস্ট্রি সব আলাদা, তুমি নিজেও আলাদা সব কিছুর থেকে। এই যে করেছে, এই যে আমরা যে হোলিস্টিক, তোদের সাথে প্রোগ্রাম করেছিলাম না হোলিস্টিক এডুকেশন বলে, এই যে হোলিস্টিক্যালি জগৎকে দেখেনি, এইটাই কারণ। তাই জন্য বলছি অ্যাটিটিউড, মাইন্ডসেটটাই পাল্টে দিতে হবে। এখনকার এক্সিস্টিং সিস্টেমের মধ্যে, এটা প্রচণ্ড একটা পাশ্চাত্য সিস্টেম এক্সিস্ট করছে, সেইখানে চলো একটু এনশান্ট ইন্ডিয়া, একটু এনশান্ট উইজডম, একটু মানে আমাদের ভারতের মুনি ঋষিদের কি সাংঘাতিক তারা রিসার্চার ছিলেন, আমাদের এখান থেকে যে ক্যালকুলাস এসেছিল, এইগুলো সব তোমার ধরো ওই ওপরে একটু স্নো দেওয়া, ক্রিম দেওয়া, পাউডার দেওয়া, এগুলো ভেতর থেকে চেঞ্জ করা হচ্ছে না। সমস্যাটা সেইখানে, সেইটা করতে হবে, সেটা করতে হবে। এবং এই ডেমোক্রেসি, এই শিক্ষা ব্যবস্থা জাস্ট চলবে না। বলেন যে স্বভাবে যে কাজ কর্ম হয় তাতে একটা শান্তি আছে বা ভালো লাগা আছে, এবং স্বভাবে মানে সাধনা, যপ ধ্যান বা পূজা প্রার্থনা যেগুলো হয়, আমি যে এই যে কর্মগুলো করছি একটা ভালো লাগা ভালোবাসা থেকে করছি, তো এটা করতে করতে ধরুন আমি হয়তো কোনো বই পড়লাম বা আমি হয়তো পোস্টার মারলাম, কি আমি কাউকে গালাগাল করলাম মাইকে দাঁড়িয়ে, মানে সেটা একটা আমার বিয়ের জন্য, তো এতেও কি আমি কি মানে মানে ঈশ্বর লাভের দিকে কি যাচ্ছি, কি যেতে পারা যায় এই কায়িক পরিশ্রম করে বা কোনো কিছু পড়াশোনা করতে করতে? যদি সেরকম মুড নিয়ে করো, যদি সেরকম অ্যাটিটিউড নিয়ে করো, যেমন ধর একবার বেলুড় মঠে একজন বিদেশিনী, বিবেকানন্দের ভক্ত, তিনি ঘুরে বেড়াচ্ছেন। তিনি মাঝে মাঝেই দেখেন যে বাগানে একজন সন্ন্যাসী সারাদিন ধরে প্রচুর পরিশ্রম করছেন, জল বয়ে বয়ে নিয়ে আসছেন, জল দিচ্ছেন, গাছ কাটছেন, একা একা করছেন। তা মহিলা মাঝে মাঝে এসে একটু হেসে কথা বলতে গেছে, উনি একটা পাত্তা দেননি, ব্রহ্মচারী, তিনি একটা পাত্তা দেননি, তিনি কাজ করে গেছেন। তা একদিন ওই তরুণী, মার্কিন তরুণী, তার একটু অন্যরকমের মানে কাজটা দেখে ভাল লাগছে, আর হচ্ছে একে কেন অন্যরা একটু হেল্প করছে না, এতটা লোড নিতে হচ্ছে, এতটা বড় এরিয়া বাগানটা একা একা কাজ করছে, ভাই হেল্প ইউ। ফিরেও তাকায়নি। তাহলে বিরক্ত হয়েছে, আমি আপনাকে জিজ্ঞাসা করছি, আপনি শুনতে পেলেন না? আমি কি আপনাকে হেল্প করতে পারি? বলে আপনি যান থেকে ডিস্টার্ব করছেন কেন? আপনি যান না, হাঁটুন, হাঁটাচলা করছেন, হাঁটুন না, এরকম করে বলেছে। সে তো একই বিদেশিনী, কোমল, সে তরুণী, কেঁদে টেঁদে একাকার হয়ে স্বামীজির কাছে উপস্থিত। শোন মন দিয়ে শোন, এটা তো শিক্ষণীয় তোর কাছে, শিক্ষণীয়। সে কেঁদে কেটে স্বামীজির কাছে গিয়ে বসে নালিশ করেছে এবং ধরেছে স্বামীজি এইবার ব্রহ্মচারীকে ডেকে যা ঝাড়নটা দেবে না, উল্টে নিজে ঝাড়ন খেয়ে গেল। বলছে তুমি ওর স্পেসে তুমি ওকে ডিস্টার্ব করতে গেছো কেন? ওটাও বাগানের গাছের কাজ করছে না, গুরুর চরণ পূজা করছে। এটা বুঝতে পারো তুমি? তোমরা আমেরিকান এটা পারবে না বুঝতে। তুমি ওর যে পূজা, যে একান্ত প্রেম, ওর যে নিজের জায়গাটা, তুমি সেখানে হস্তক্ষেপ করতে যাচ্ছ কেন? তুমি এটাকে কাজ মনে করো? এটার কাছে পূজা, এটার কাছে সাধনা। ছতমত হয়ে গেল সেই মেয়েটি। সেইভাবে যদি করতে পারিস, যদি এটাকে কর্মযোগ মনে করতে পারিস, যদি আমি প্রত্যেকটা কাজ করছি, এটা আমার ভগবানের পূজা করছি, আমি ঈশ্বরের পূজা করছি। মেইন ব্যাপারটা কি বলতো, আমি স্বর্ণাভ মুখার্জি করছি, এই ইগোটা যখন নেই, ফিরে এসে ধ্যান জপ করার উদ্দেশ্যটা কিন্তু তাই যে আবার নিজেকে, যেমন ধর আমরা সকালবেলা সন্ধেবেলা ফিরে এসে একটু জলটা চালিয়ে দিয়ে, শাওয়ারটা চালিয়ে দিয়ে ফ্রেশ হই। সারাদিন বাইরের এই ধকল, এই লোকজন, নানা রকমের কথা, এই রাজনৈতিক মানে এই বিতর্ক টিতর্ক, গালাগাল খিস্তির পরে ফিরে এসে যেমন শরীরটাকেও চান করাই, মনটাকে একটু চান করাই, আবার মনে করিয়ে দেওয়া যে আমি নির্লিপ্ত, নির্বিকার, যা হবে হবে, যেটা করে যাওয়া, যেটাকে ধর্ম বলে মনে করছি, ঠিক মনে করছি, সেটা ধরে এগিয়ে যাই জয়গুরু বলে।
এইটাকে যদি ধরে রাখতে পারা যায়, সবসময় তো এটা থাকে না, আমরা বিহ্বল হয়ে যাই। তোকে হয়তো একজন এসে এমন একটা কথা বললো, তোর প্রচণ্ড লেগে গেল, হুম, প্রচণ্ড রেগে তুই এক দুরাত্রি ঘুমোতে পারলি না, যতক্ষণ তাকে এই যে একটা কী হচ্ছে, ইগোতে লাগছে, হ্যাঁ, মানে লাগছে, আতে লাগছে, অভিমানে লাগছে, সব আধ্যাত্মিকতা এইগুলো নিয়েই কাজ করে। সেই লোকটা তো গালাগাল দেবে না এটা নিয়ে কাজ করে না, তোমার রেসপন্সটা কেমন হবে সেইটা নিয়ে কাজ করে। বুঝতে পেরেছিস? এই যে প্র্যাকটিসগুলো, ধ্যান, জপ, অভ্যাস, জপ, গান, মানে ভজন, কীর্তন, এই যে অভ্যেসগুলো, এই অভ্যেসগুলো তোমাকে শুদ্ধ রাখে, তোমাকে বারবার সুরে ফিরিয়ে দেয়। স্বর্ণাবর যে আসল সুর, যে স্বভাবের সুর আনন্দের দিকে বা স্বরূপের দিকে যাবে, সেই সুরে আবার তোমাকে মনে করিয়ে দেয়, স্বর্ণাব এইসব বাইরের জগৎ, তুমি আসলে এইখানেই তুমি আছো, ওটা সাধারণ একটা অঙ্গ মাত্র, ব্যাস। বা এইটুকুতেই খেপে গেলে যা। চিন্তা করো, যখন বিবেকানন্দকে বিবিকা আনন্দ বলেছিল, কতটা খারাপ লেগেছিল তার। বিবেকানন্দকে যখন বলেছিল নরেন দত্তর বাগানবাড়ি রামকৃষ্ণ মিশন, কতটা খারাপ লেগেছিল তার। তিনি কি তার ইয়ে থেকে চ্যুত হয়েছেন? ছাড়, আমি রামকৃষ্ণ মিশন ছেড়ে দিলাম, করতেই পারতেন তিনি। করেছেন, নিজের কাজ করে গেছেন জয় রামকৃষ্ণ বলে, যে যা বলছে বলুক, একদিন ঠাকুরকে সবাই বুঝবে, এই রকম ভাব নিয়ে করে গেছেন। কি করে করেছেন? ওই মাঝে মাঝে বসেছেন, স্থির হয়েছে নিজের সাথে নিজে, আবার এই জগৎ সব সব দূরে সরে গেছে, তার যে শৈব যে জায়গাটা, শিবতুল্য যে জায়গাটা, সেটা আবার তিনি স্পর্শ করেছেন। স্বামী বালানন্দ, স্বামী আমাদের গুরু মহারাজ যে যোগী গুরু, তিনি বলতেন যখন ধ্যানে বসবে তখন মনে রাখবে, নিজেকে বলবে লাইফ ইজ আ ফুটবল, ক্রিকেট, লাত মারো ফুরে লাইফকে, ধ্যানের সময় অন্তত, সবসময় নয়, অন্তত ধ্যানের সময় তুমি একা। ওই জন্য শিব উলঙ্গ, তখন আমি কিছু সাজছি না, তখন আমি কেউ কারুর নই, কারোর ছেলেও নই, কারোর বন্ধুও নই, বিরাট বিপ্লবীও নই, আমি নেতাজির ভক্তও নই, আমি কেউ কারুর নই, আমি একক। আমি কে, এই খোঁজ। বুঝতে পেরেছিস? তাই জন্যে দরকার। এবার তুই যদি পারিস ওই ওই যে বাগানে কাজ করছেন, স্বামীজির চরণ পুজো করছেন, ওই ভাবটা রাখতে, ওটা কিন্তু কঠিন ভাব। এবার সেই লোকটাও নিশ্চয়ই ধ্যান জপ করে বা করে না, সেটা ছেড়ে দিচ্ছি। কোনো কোনো ক্ষেত্রে গুরু হয়তো বলেন যে সব সময় এসে গুরু নিয়ে, ভগবান ইষ্ট নিয়েই আছে, ওই নিয়ে কথা বলছে, ওই নিয়ে কাঁদছে হাসছে, তাকে হয়তো গুরু বলেন তোকে ধ্যান জপ করতে হবে না, কারণ ধ্যান জপের সবসময় সে ধ্যানের মধ্যেই আছে। বুঝতে পেরেছিস? ওয়ান পয়েন্টেড কনসেন্ট্রেশন, একদম ফোকাসটা এক জায়গায় রয়েছে, তখন আর করতে হবে না। যদি দেখিস যে সেরকম তুই আছিস, যদি দেখিস যে তোর একটা ভেতরে ভেতরে এভলিউশন হচ্ছে, যদি সত্যি সত্যি কর্মটাকে সাধনা বলে নিতে পারিস, মুখে আমরা খুব সাধনা টাধনা বলি বটে, সত্যি যদি কর্মটা যদি কর্মযোগ হয়ে যায়, তার সাথে ভক্তিযোগ, তার সাথে সেবা এবং সাধনা, যে সাধনার উত্তরোত্তর তোর আরও সূক্ষ্ম থেকে সূক্ষ্ম হচ্ছে চেতনা, যেখানে তো হৃদয় বিস্তার হচ্ছে, আরও শুধু জ্ঞান নয়, হৃদয় বিস্তার হচ্ছে, আরও বহুজন সুখায়, বহুজন হিতায়, তোমার চেতনা বিস্তৃত হয়ে যাচ্ছে, তখন বুঝবি যে হ্যাঁ, তুমি তোমার বিবর্তনের বা উদ্বর্তনের পথে আছো। আমার একটা 21 বছরের মেয়ে আছে, আমাকে আমার বাড়ির লোক বলেছিল যে তুই ডেইলি একটা টাইমে নিজে বস, মেডিটেশন না হোক, বস এক জায়গায়। তোমাকে বলেছিল? হ্যাঁ, আমার বাড়ি, তাহলে তোর মেয়েও করবে। সেই প্যানিক থেকে ও আশ্রমে যেতেই চায় না। আমার এখন হয়ে গেছে কি, এখন শুতে এসে ঠাকুরের আসন দিতে গেলেই শুয়ে পড়ে, মানে ওটা একটা ওর কাছে প্যানিক, কোনো কাজ বললেই তার কাছে প্যানিক। কত বছর বয়সে দীক্ষা হয়েছে ওর? দীক্ষা হয়েছে 10-12 বছর দীক্ষা দিয়েছে, মানে একটা নিজের ভেতরে জেদ বা তখনও তোমার মেয়ে আধ্যাত্মিকতা, ধর্ম, ধ্যান জপ, সাধনা কিছুই জানে না। এদের আমি কি, মানে একে কি করে আমি চ্যানেলাইজ করব? সব কি তুমিই করতে পারবে? তাই না? যেখানে গুরু পাচ্ছেন না, তাই না? প্রথম কথা হচ্ছে দীক্ষাটা একটু আগে হয়ে গেছে। দীক্ষা পেতে হয়, দীক্ষা মানে কি? বসো, দীক্ষা মানে কি? একটা বীজ, এটা জমিতে বপন করা হলো। জমিতে কখন বীজ বপন করা হয়? যখন জমিটা প্রস্তুত হয়। জমি কিভাবে প্রস্তুত করানো হয়?
আস্তে আস্তে তার মধ্যে যখন যত আগাছা ছিল, যত নোংরা ছিল, মন বাঁধার হয়েছিল, পরিষ্কার করতে হয়। করতে, 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 করতে কর্ষণ করতে হয়। আগেকার দিনে বলদ দিয়ে কর্ষণ করা হতো, এখন ট্র্যাক্টর দিয়ে কর্ষণ করা হয়। কর্ষণ করতে হয়। তখন জমিটা উন্মুখ হয়ে ওঠে। কিসের জন্য? ধারণ করার জন্য। ধারণ করার জন্য। কি ধারণ করবে? বীজ ধারণ করবে। এভাবে ধান রোপণ করা হয়। তো বিশেষ, বিশেষ তখনকার দিনের আগেকার দিনের চাষিরা এখনও অনেক যারা পুরনো দিনের চাষি তারা জানেন যে চন্দ্রের কি অবস্থায় থাকলে, পূর্ণিমা হোক বা একাদশী হোক, কোন অবস্থায় থাকলে সেই সময়তে সবচেয়ে ভালো রোপণের টাইম। কারণ সেই সময় চন্দ্রের আকর্ষণে মাটিগুলো এতটাই জাগ্রত হয়ে থাকে যে খুব তাড়াতাড়ি বীজের শক্তিটাকে গ্রহণ করে কাজ হতে আরম্ভ করে। মানে এতটাই আমাদের এই যে এনশিয়েন্ট নলেজ সিস্টেমস বলছিল না সঞ্জয়, এগুলো কিন্তু এনশিয়েন্ট নলেজ সিস্টেমস। পাশ্চাত্য ধারে কাছে এগুলো জানে না। কবে বীজটা বপন করতে হয়, কখন ফসলটা কেটে তুলতে হয়, এই যে টাইমিং, সেন্স অফ টাইমিং, কীভাবে বীজ পরীক্ষা করতে হয়, দুর্দান্ত দুর্দান্ত খুব গ্রাম্য এক্সপেরিমেন্ট সব, কিন্তু হাজার হাজার বছর ধরে চলে আসছে। যাই হোক, তো সেইটা তো কিছু তো তেমন মনে হলো না হয়েছে বলে। আমি মহারাজকে দোষ দিচ্ছি না, মহারাজকে আমি খুব ব্যক্তিগতভাবে চিনি। ওনার সাথে খুবই হৃদ্যতার সম্পর্ক আমার, এবং উনি স্বামী পরমানন্দ আমাদের গুরুদেবকে ভীষণই শ্রদ্ধা করতেন। কখনো দেখেননি, কিন্তু খুবই শ্রদ্ধা করতেন। কিন্তু আমার যেটুকু বুঝেছি, গুরু পরম্পরা, দীক্ষার যে পরম্পরা, তাতে একটু অপেক্ষা করতে হয় তৃষ্ণার জন্য, অন্তত তৃষ্ণাটুকু আসুক তার মধ্যে, সে চাক জানতে, এইটা হয়। আর না হলে অপেক্ষা করতে হবে। একদিন না একদিন সদ্গুরুর বীজ তো, একদিন না একদিন সে বীজ জাগ্রত হবেই। তার আগে এই জন্মান্তরের যে অনীহা রয়েছে, এই যে অনীহার ধরনটা এই জন্মান্তর থেকে হয়েছে। আমি এটাও দেখেছি, একটা মজার ব্যাপার, যে বাড়িতে মা বাবা উভয় খুব গুরুমুখী, কথায় কথায় সারাক্ষণ গুরু 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 করছে, হ্যাঁ, সবাইকে ডেকে ডেকে গুরুর কথা বলছে, সারাক্ষণ বলছে, সেই বাড়ির ছেলে মেয়ে একদম গুরুমুখী হচ্ছে না, এত বোর হয়ে গেছে তারা। এটাও দেখেছি, গুরুর কথা হলেই উঠে চলে যাচ্ছে। আমি দেখেছি, আমার অনেক ইয়াং এবং নানা রকম লোকেদের সাথে মেলামেশা করি তো, ছেলে কিন্তু ভালো, খারাপ ছেলে নয়, খুব স্বার্থপর, খুব জড়বাদী, শেষ ওরা, কিন্তু ওই কন্টিনিউয়াস মা বাবার ওই একই কথা বলে যাওয়া বলে যাওয়া বলে যাওয়া বলে যাওয়া, পাড়ার প্রতিবেশী সবাইকে আমাদের গুরুদেবের কাছে একবার চলুন, জানেন গুরুদেব কী বললেন, এই করে যাচ্ছে, একই গল্প শুনেই যাচ্ছে শুনেই যাচ্ছে শুনেই যাচ্ছে, হ্যাঁ, মায়ের কাছে বাবার কাছে, হ্যাঁ, আস্তে 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 সেটু তারপরে অ্যালার্জি হয়ে যাচ্ছে, বাপরে বাপ, সেও তখন গুরুকে দেখেইনি, কিন্তু অলরেডি সে অদৃশ্য লোকটার প্রতি একটা বিরক্তি এসে যাচ্ছে তার মধ্যে। এগুলো সব সাইকোলজি, বুঝতে পেরেছ? সুতরাং তুমি তোমার কাঁধের উপরে না বেশি দায় নিও না। সব কাজ মা করতে যাবে কেন? তার আধ্যাত্মিক জীবন, আধ্যাত্মিক মানুষকে ভাবতে দাও। তুই মা হিসেবে প্রার্থনা করতে পারো, সাধ্য মতন চেষ্টা করতে পারো। তোমার সন্তানও এসেছে ঠিকই, কিন্তু সে জন্মান্তরেও তোমার সন্তান ছিল না। পূর্ব জন্মে অনেক অভিজ্ঞতার মধ্যে দিয়ে সে এসেছে তোমাদের কাছে, কোনো একটা রিলেশনশিপ, কোনো একটা কন্ট্যাক্ট তোমাদের সাথে আছে বলে সে এসেছে তোমাদের কাছে। তার মানে যে তোমাদের মতন হতে হবে তা নাও হতে পারে। তার নিজের ওই বিবর্তন নিয়ে কথা হচ্ছে, সে তার বিবর্তনের পথে আছে, তুমি তোমার বিবর্তনের পথে আছো। তার জন্য কিছুদিনের জন্য তোমার দুজনের মধ্যে একটা যোগাযোগ আছে, ভালোবাসাও আছে, সবই আছে। কিন্তু ওর আধ্যাত্মিক জীবন কখন থেকে শুরু হবে সেটা নিয়ে বেশি দুশ্চিন্তা করো না। এমনও হতে পারে যে, এমন অনেক সময় হয়, গুরু বীজ পড়ার পরে না ক্ষয় হয়, অর্থাৎ তার যা কিছু আছে, তার যেটাকে বলে এই যে তৃষ্ণার অভাব, এই যে ভোগের যে প্রবণতা, এই যে এগুলোকে নিয়ে পাশে পাত্তা দিচ্ছে না, হ্যাঁ, এগুলো খুব দ্রুত হয়ে যাবে। এগুলো ওর মধ্যে ছিলই, যেগুলো 40 বছর ধরে হতো সেটা তো 4 বছর 5 বছর কয়েক বছরের মধ্যে কমপ্লিট হয়ে গিয়ে দেবে কিছু বছর পরে তখন খুব ইন্টারেস্ট দেখাচ্ছে। হয় দেখা যাবে দেবানন্দ কোথাও দূরে চলে গেছেন, তখন এসে তোমাকে বলছে ওই যে উনি এখন নেই, ওনাকে পাচ্ছি না, আমার খুব দরকার, ওনার সাথে একটু কথা ছিল, তখন খুব ব্যাকুল হয়ে উঠতে আরম্ভ করেছে তার। কারণ কোথাও না কোথাও সে মনে মনে হয়তো জানে অনেক উত্তর ওর কাছে আছে। যখন মনস্তাত্ত্বিক, যখন একা হয়ে যাবে, কোনো কথা যখন মা বাবাকে বলতে পারবে না, যখন মনস্তাত্ত্বিকভাবে একটা
অবলম্বন খুঁজবে, সেই সময় বুঝতে পারবে একজন আমার মাথার উপরে আছে, যিনি কিন্তু সব সময় আমাকে দেখছেন, লক্ষ্য করছেন। এই যে আমার পেটের কথা বার করে নেবে, হ্যাঁ? তখন চাইবে গুরু আমার পেটের কথা বার করে নিক। এখন লুকোতে চাইছে গুরুর কাছে। তখন চাইবে গুরু আমার সবটা জানুক, কেউ একজন মানুষ থাকুক যিনি আমার সবটা জানেন। আমার মাও জানে না, বাবাও জানে না, বন্ধুও জানে না, প্রেমিকও জানে না, স্বামীও জানে না, কিন্তু আমার গুরু জানেন আমার সবটা। এরকম একজন কেউ থাকুক। সে তখন চাইবে। অপেক্ষা করো, ধৈর্যচ্যুত হইও না। মাঝে মাঝে দেবানন্দ মহারাজকে গিয়ে বলতে পারো যে আমি মেয়েকে নিয়ে এরকম চিন্তা করছি। হ্যাঁ। ওর নামে কিছু বলাই যায় না। হ্যাঁ, তাই তো ভালো। ওকে প্রচন্ড ভালোবাসে। তো তার মানে তাই তো খুব ভালো। তার মানে স্নেহ দৃষ্টি তো আছে। তার মানে গুরুদেবের স্নেহ দৃষ্টি তো তার মানে আছে। তার তিনি জানেন যে তোকে চিন্তা করতে হবে না। মানে মাকে বলছে নাকি তোকে তো ভাবতে হবে না, ওটা আমার দায়িত্ব, ব্যাস। তাহলে আর চিন্তা কি আছে? ওটা গুরু যখন বলছেন, গুরু বলতেই দেন না মানে কি? তার মানে গুরুর দৃষ্টি ওর প্রতি আছে। গুরু জানেন এক্স্যাক্টলি কি হচ্ছে, চিন্তা করার দরকার নেই। আগে ছোটবেলা দীক্ষা হয়ে হ্যাঁ, গেল, কিন্তু পরবর্তীকালে যখন তার সত্যিকারের বোধ এলো, তখন ঠিক সেইটাতে ও শান্তি পাচ্ছে না বা সেটাকে হচ্ছে না, তখন কি সে গুরু চেঞ্জ করা উচিত, না সে একই গুরু? অনেকেই তো করে। মানে সেটা করা যেতে পারে শাস্ত্রীয় যদি মতে। সত্যি সত্যি অন্তর থেকে তার যদি মনে হয়, এমনি কুলগুরু মানে হচ্ছে যে, যেটা গুরু মহারাজ বলতেন, যিনি আসলে কুলকুণ্ডলী জাগিয়ে দিতে পারেন তিনি কুলগুরু। কিন্তু এখন এটা আমাদের কাছে ফ্যামিলি হয়ে গেছে, বংশগুরু হয়ে গেছে। অর্থাৎ এখানে কি হয় বলো তো, এখানে গুরু বৃত্তি, গুরু অ্যাজ আ জব, গুরু ইজ অ্যান অকুপেশন। এটা যে দোষের তা কিন্তু নয়। দেখো, ব্রাহ্মণ্য বৃত্তির মধ্যে এগুলো পড়তো। ব্রাহ্মণ করবে কি বেচারা? হ্যাঁ, ব্রাহ্মণ তোমার আচার্য হবেন, অধ্যাপক হবেন, পণ্ডিত হবেন, পুরোহিত হবেন, আর কি হবেন? তখনকার দিনে ব্রাহ্মণরা তো চাকরি করতে পারতো না, সমাজ দিত না ব্রাহ্মণদের চাকরি করতে। তখনকার কিন্তু ব্রাহ্মণরা তো ব্যবসা করতে পারতো না, সমাজ দিত না। এমনকি একটা ব্রাহ্মণকে মাঠের হাল ধরতে দিত না, জানো? তাকে একঘরে করে দেওয়া হতো। তাহলে ব্রাহ্মণের কি কাজ? পুজো পাঠ করবে। আর গুরুমা যেটা ইন্টারেস্টিং কথা বলতেন, ধরো তোমার 3টে ছেলে আছে, তুমি সেই যুগের কথা বলছি, তোমার 3টে ছেলে আছে। যে ছেলেটা বিজ্ঞানী হতে পারবে না, যে ছেলেটা আইআইটির একজন অধ্যাপক হতে পারবেন না, হ্যাঁ, চাইলে একটু বোকাশোকা, তুই পৌরোহিত্যটা কর। তুই যে ফ্যামিলির যে ট্র্যাডিশন, আমার বাপ ঠাকুরদারা যা করেছে, হ্যাঁ, পইতে পড়ে ওই পুজো টুজো কর, নাহলে তোকে তো কিছু আর তো কিছু হবে না। এই করে করে আমাদের পৌরোহিত্য তন্ত্র, যে পৌরোহিত্য যে পরম্পরা, এটা ক্ষয় হয়েছে। যেন সবচেয়ে লো মেরিট ব্রাহ্মণদের আমরা পৌরোহিত্যে এনেছি। যেমন ভারতবর্ষে ইংরেজ অফিসারদের দেখে দেখে ইংরেজ সম্বন্ধে ঘৃণা তৈরি হয়েছে মানুষের মধ্যে। কারণ সবচেয়ে লো কোয়ালিটির ইংরেজরা ভারতবর্ষে এসেছে বা তাদের পাঠানো হয়েছে শাস্তি স্বরূপ। যা, ম্যালেরিয়া মশার দেশে যা, গরমের দেশে যা, বুঝতে পারছো? তো এইটা হয়েছে। তাই জন্য এদেরও তো কিছু করে খেতে হবে। এটাও ধরে নিতে পারো তখনকার দিনের একটা ইকোনমিক্সের একটা এমপ্লয়মেন্ট জেনারেশন। পুজো পাঠ করে বিধি বিধান দিয়ে দীক্ষা টিক্ষা দিয়ে তার 12 মাস চলে যায়। বড়লোকেও কিন্তু হয় না। ব্রাহ্মণ মানেই কিন্তু গরিব। আমি সেই জন্য কথা বলছি, ব্রাহ্মণই মানেই কিন্তু গরিব। স্কুলের টিচাররা যারা অনেকেই ব্রাহ্মণ হতেন, খুব গরিব, খুবই গরিব। ব্রাহ্মণোত্তর ঐশ্বর্য হচ্ছে তার বুদ্ধি, তার মেধা, তার স্মৃতি। কিন্তু এমনিতে ছেঁড়া খোরা জামা কাপড়, ময়লা জামা কাপড়, দুবেলা ভাত ডাল জুটবে কিনা সন্দেহ। গ্রামের লোকেরা কিছুটা দিয়ে গেল, মূলোটা কাঁচাটা, বৈদ্য হয়তো ব্রাহ্মণ, হ্যাঁ, মূলোটা দিয়ে গেল। তিনি আবার তার আবার শিক্ষা পেয়েছেন তিনি, যে হাত পেতে কখনো কারো পয়সা নেবে না। ওই মূলোটা দিয়ে গেল, চালটা দিয়ে গেল, ওটা ঠিক আছে, অ্যাকসেপ্টেড। গিন্নি সেটা তুলে নিলেন ঝুড়িতে করে। তা এইরকম অবস্থায় এই ব্রাহ্মণ্য বৃত্তি, তুমি যত শিষ্য করতে পারবে তত তোমার এই শিষ্যর বাড়ি ওই শিষ্যের বাড়ি একটু কালেকশনটাও হবে, এখানে 3-4 দিন করে থাকাও যাবে, একটু খাওয়া দাওয়াটা একটু ভালো মতন হলো, তোমার চাল কলাটা জামা কাপড়টা জুটে গেল। সবাই তো হয়তো খারাপ নয়। যেমন ধরো বনগ্রামে যেখানে আশ্রম হয়েছে, যে ফ্যামিলির সাথে আশ্রমটা মেইনলি যুক্ত, মুখার্জি ফ্যামিলি, হ্যাঁ, তারা কিন্তু ওই কুলগুরু।
তারা তারা কিন্তু খুব একটা দরিদ্র নন, তাদের বেশ জমি জায়গা টায়গা আছে এবং বেশ ধনী, কিন্তু কুলুগুরু, এবং খুব নিষ্ঠা নিয়ে করেন। এবং বলেওছেন সেই মুখার্জিবাবু আমাকে যে বাবার অনুমতি নিয়ে, মানে গুরুমহারাজ খুব ভগবানের মতো শ্রদ্ধা করেন, বাবার অনুমতি নিয়ে ওটা এখনও চালিয়ে যাচ্ছি। নাম দেখি, বয়স দেখি, তারপরে পাঁজিতে মেলাই, জ্যোতিষশাস্ত্র মতে তার কী, সেখান থেকে থেকে আস্তে আস্তে সে কোন ধারার মধ্যে পড়ে ওইভাবে দেখি। ওনাকে বাবাকে দেখিয়ে দিই যে এটা ঠিক আছে বাবা, ভুল থাকলেও ও ঠিক করে দেন। তো নিষ্ঠাবান, মানে ওই বৃত্তি হিসেবে নেন না, ওরা একটা কল্যাণ করছেন এই বলে নেন। সেরকমও আছে। কুলুগুরু মানেই যে খারাপ তা কিন্তু নয়। কিন্তু কুলুগুরুরা হয়তো সবাই রিয়েলাইজ নয়, প্রকৃত হয়তো শিষ্যের কল্যাণ করতে পারবে না। সুতরাং তবু যদি কুলুগুরুকে ছোটবেলায় দীক্ষা পেয়ে থাকে, সে তো একটা জব করার তো কিছু পেল, একটা কনসেন্ট্রেট করার তো কিছু পেল। তারপর যখন জীবনে একটা জিজ্ঞাসা জাগলো, একটা অনুসন্ধানের স্পৃহা জাগলো, তখন নিশ্চয়ই আবার সে কুলুগুরুর কাছে কেন ফেরত যাবে, তাই না? আমি হাই স্কুলে গিয়ে আমার প্রাইমারি স্কুলে একজন প্রিয় টিচারের কাছে কেন ফেরত যাব? তখন আমি হাই স্কুলেরই টিচারকে খুঁজব। আমি কলেজে ঢুকে তখন আমি অধ্যাপককেই খুঁজব। আমার 7-এ যে অঙ্ক করাতো তার কাছে আমি কেন ফিরে যাব? এটা হয়। যতক্ষণ না পর্যন্ত তুমি সদ্গুরু পাচ্ছ, ততক্ষণ পর্যন্ত তুমি ট্রায়াল করতে পারো। সদ্গুরু পেলে আর দরকার হয় না। এমনকি আমার মনে আছে একবার, এগুলো গুরুমহারাজের কাছে শেখা, মনে আছে একবার আমার বন্ধু আদিত্যকে চেনো? অনুজ, আমার আদিত্যকে সঞ্জয় চেনে, ছবি আঁকে, এবং খুব ইন্টেলেকচুয়াল ছেলে, গুরুমহারাজেরই দীক্ষিত। তো শান্তিনিকেতনে কলাভবনে ভর্তি হয়েছে, চর্চা ফর্চা চলছে। ও বারবার একটা কথা বলে, এখানকার লোকগুলো খুব নিন্দুক একটা ব্যাপার বলা যেতে পারে, কাঁচা বাংলায় বলতে গেলে খুব ক্রিটিক্যাল সব, কোনো কিছুই পছন্দ হয় না ওর, বুঝতে পারছো? তো এখানে একজন এই কলাভবনে একটা গুরু পেলাম না, যে আমাকে হাত ধরে ধরে গাইড করবে, একদম ছবি আঁকার জগতে গাইড করবে, গুরু পেলাম না। আমি মনে মনে ভাবলাম যে ঠিক আছে, গুরু আজকে বলবো। আমি ওর ভালোর জন্যই বললাম, যাতে একটা গুরু পায়। মানে আঁকার জগতে নন্দলাল বসুর মতন যাতে একটা গুরু পায়, সে ত্যাগী সুন্দর মানুষ। সবাই বড্ড ওই প্রফেশনাল আর বড্ড আইডিওলজি এইগুলো বড্ড চলে। তো গুরু মহারাজ তখন বলেছিলেন, একটা গুরুতেই হয়ে যায় সব, নিষ্ঠা থাকে, যে আন্তরিকতা থাকে, যদি সাধনার মতন করে নেয়, বলবি আদিত্যকে, গুরু মহারাজ বলেছিলেন। মানে আমি আধ্যাত্মিক গুরু পেয়েছি মানে আমাকে ছবিতে একটা অন্য গুরু খুঁজতে হবে এটা দরকার নেই। সদ্গুরু হলে কিন্তু তার শক্তি সর্বত্র, তুমি যেখানেই যাচ্ছ সেখানেই কাজ করবে। তাই জন্য আর তখন আর গুরু খুঁজতে হয় না, যদি না কিছু রাগারাগি হয়ে থাকে। সেটা তার প্রবলেম। হ্যাঁ বল। একাদশীর গুরুত্বটা, মানে এতগুলো তিথি আছে তার মধ্যে একাদশীর একটা গুরুত্ব। সেই সময় তুমি দেখবে, তুমি যদি সমুদ্র অঞ্চলে যাও তুমি পার্থক্যটা বুঝতে পারবে। বসো, দুটো একাদশী, একটা হচ্ছে শুক্লপক্ষ, একটা কৃষ্ণপক্ষর একাদশী। তুমি জানবে আমাদের দেশে এই যে এনশিয়েন্ট নলেজ সিস্টেম নিয়ে কথা হচ্ছিল না, আমাদের দেশে সবচেয়েটা পৃথিবী বিস্মিত হয়ে যাচ্ছে দেখে আমাদের নলেজ অফ কসমোলজি, আমাদের গ্রহ তারা নক্ষত্র নিয়ে জ্ঞান। আশ্চর্য, যে যুগে স্যাটেলাইট নেই, যে যুগে টেলিস্কোপ নেই, তথাকথিত যন্ত্রপাতি কিচ্ছু নেই, কীভাবে এই অবজারভেশনগুলো করেছে। এই পুরো যে তিথি নক্ষত্র ব্যাপারটা, চাঁদের সাথে যে সম্পর্কটা পৃথিবীর, এটা শুধু অ্যাঙ্গেল দেখে বার করেছে। পুরো কত পুরাণে কত গল্প আছে জানো, 14টা সেই চন্দ্রের ছেলে, 14টা এই যে 14টা করে কত গল্প দিয়ে পুরো বিজ্ঞানটাকে বুঝিয়েছে, যাতে সবাই বুঝতে পারে। এমনই একটা অ্যাঙ্গেলে সূর্যের আলোটা চাঁদের মধ্যে থাকে এবং তার রিফ্লেকশনটা পৃথিবীতে হয়, যে তার প্রভাবটা যেমন নদীতে, সমুদ্রে, প্রকৃতিতে হয়, তেমনই আমাদের শরীরে, মনে হয়। বিশেষ করে চন্দ্রের সাথে মনের সম্পর্কটা বেশি, এটা জানবে। চন্দ্রের একটা ব্যাপার রয়েছে, যার জন্য শিবেরও মাথায় অর্ধচন্দ্র, যার জন্য ইসলামেও তুমি দেখবে একটা চাঁদের একটা রূপক রয়েছে, বা প্রথম চাঁদ দেখলে তবে সেই ঘোষণা হয়, একটা ব্যাপার রয়েছে। তার মধ্যে একটা ইম্পর্টেন্ট ব্যাপার হচ্ছে, চাঁদ কিন্তু পৃথিবীর থেকে অনেক প্রাচীন।
এটা কিন্তু আধুনিক জড়বিজ্ঞানীরা বারবার বলছে। কেন জানি না মেন স্ট্রিমে এটা নিয়ে খুব একটা কথা হয় না। কারণ কথা হলেই পুরো গল্পটা পাল্টে যাবে যে ঘর্ষণ, পৃথিবী থেকে টুকরো, কোথায় সেই টুকরোটা কোথায়? মানে পৃথিবী তো কোথাটা ভেঙেছে তার মানে। হ্যাঁ, কোথায়? তাই না? মানে অনেক প্রাচীন। তার মানে এই নয় যে আগে চাঁদ ছিল তারপর পৃথিবী এলো এখানে, তা কিন্তু নয়। মানে অনুমান করা হচ্ছে যে একটা সময় ছিল যখন পৃথিবী ছিল কিন্তু পৃথিবীর কোনো স্যাটেলাইট বা চাঁদ ছিল না। বহু দূর থেকে সেই চাঁদকে কোনো না কোনোভাবে নিয়ে আসা হয়েছে। এটা ভিন গ্রহ ইন্টেলিজেন্স হোক বা যাই হোক, কারণ চাঁদের মাটিটাই প্রমাণ করে কোটি কোটি বছরের পুরনো পৃথিবীর মাটির থেকে। এটা বাস্তবে, তুমি একদম এটা নিয়ে পড়াশোনা করে দেখো। সুতরাং চাঁদকে আনা হয়েছে মানেই যে সিভিলাইজেশন সেটা জেনেছে, তখন এটা আরও হায়ার আমাদের গ্রোথ, আরও হায়ার এভলিউশন, বিশেষ করে মনস্তাত্ত্বিক এভলিউশন, তার জন্যই সেটাকে আনা হয়েছে। এখনও বৌদ্ধরা দেখবে তুমি যে কেউ মারা গেলে তাকে চাঁদ দেখানো হয়, মানে মারা গেলে চাঁদে যেতে হবে তোমাকে। অর্থাৎ এই চন্দ্রালোক বা চন্দ্রাগতি, ফিজিক্যাল চাঁদ নয়, এই চন্দ্রাগতি এবং সূর্যালোক, সূর্যগতি এবং বিষ্ণুলোক, বিষ্ণুগতি, এই সবই কিন্তু মানে সত্য। বুঝতে পারছো? এই জগৎটা তো একটা স্থূল জগৎ নয়, কনস্ট্যান্টলি একটা জগৎ যেটা কল্পনা করতে করতে স্থূল হচ্ছে কনস্ট্যান্টলি। তুমি এই মুহূর্তে একটা কিছু কল্পনা করছি, সেখান থেকে আস্তে আস্তে স্থূলের দিকে চলে যাচ্ছে। বুঝতে পারছো? এমনকি তোমার হুকুমুকু হ্যাংলা কল্পনা করছেন সুকুমার রায়, তখন সেটা একটা ম্যানিফেস্টেশন কোথাও না কোথাও হয়তো হতে আরম্ভ করছে। বুঝতে, যত আমরা এই কল্পনাটাকে তার উপর দাগ বুলিয়ে যাচ্ছি, যত দাগ বুলিয়ে যাচ্ছি। এইভাবে তাঁর সংকল্পে যে জগৎ হয়, যে বলছে না, এইভাবে হচ্ছে জগৎ। সুতরাং চাঁদের সাথে আমাদের অনেক গোপন গুচ্ছ সম্পর্ক আছে, শারীরিক সম্পর্ক আছে, মানুষ সম্পর্ক আছে। চাঁদের সাথে জলেরও একটা সম্পর্ক আছে, যেটা তুমি ভালো করে বুঝতে পারবে তোমার এই নদী টদি দেখলে, জোয়ার ভাটা দেখলে। এমনকি মাটিতে সেই জলটা উঠে আসে। কেন, যে একটু আগে বললাম না যে রোপণের সময় কি হয়, ওই মাটির তলাকার যে জলটা উঠে আসে, উঠে এসে মানে সিক্ত করে মাটিকে এবং তাকে উৎকণ্ণ করে তোলে গ্রহণ করার জন্য সেই বীজ। তেমনি আমাদের শরীরের মধ্যেও যে তরল রয়েছে, এটাও খেয়াল রেখো, আমাদের শরীরে কিন্তু 70% লিকুইড। ঠিক পৃথিবীতে যেমন 70% লিকুইড, আমাদের শরীরটাও তাই। সুতরাং চাঁদের একটা বিরাট প্রভাব রয়েছে। পুরো ব্রেনটাই লিকুইড, কেমিক্যালসের লিকুইড, তার বিরাট প্রভাব রয়েছে। তাই পাগলরা বেশি পাগল হয়ে যায়, খ্যাপারা বেশি খেপে যায় পূর্ণিমার দিন, অমাবস্যার দিন, একাদশীর দিন। তেমনি যেখানে ট্যালেন্ট আছে, যেখানে মেরিট আছে, যেখানে ধ্যান আছে, যেখানে গভীর মনন আছে, সেখানেও গতি বেশি এসে যায়। বুঝতে পারছো? অনেক কারাটে, কুংফু, টাইচি পূর্ণিমার একাদশীর চাঁদের তলায় প্র্যাকটিস করা হয়। যত মানে মনের সাথে চাঁদের একটা সম্পর্ক তৈরি হবে, তত আমাদের শরীরে হারমোনি হতে আরম্ভ করবে। বুঝতে পারছো? মনে ওই যে বললাম যে অ্যাঙ্গেল 3/4 1/4, সেই সময় পুরো 3 ভাগ চাঁদ আলোকিত আর ঠিক 1 ভাগ অন্ধকার। এই যে 75% 25, এক্স্যাক্টলি 75% 25% হয় একাদশীর দিন। উল্টো একাদশী তখন 75% অন্ধকার, 25% আলোকিত। এই অবস্থাতে ওই যে অ্যাঙ্গেল বলছি না বারবার, যে অ্যাঙ্গেলে চাঁদের ওপরে পড়ছে সূর্যের আলোটা এবং যেভাবে আমরা দেখতে পাচ্ছি, তার একটা বিরাট প্রভাব আমাদের শরীরে, মনে, প্রকৃতিতে, সমুদ্রে, নদীতে, সর্বত্র, আরও অনেক, যেগুলো আমরা এখনো ভালো করে আবিষ্কার করতে পারিনি। হ্যাঁ, ওই তরল ওই জয়েন্ট পয়েন্টের যে জেলিটা আছে না, সেই জেলিটা স্ফীতি হতে আরম্ভ করে, স্ফীতি অর্থাৎ ফুলতে আরম্ভ করে, তখন আমাদের জয়েন্টে ব্যথা হতে আরম্ভ করে। এই কারণে একাদশী উপবাস করা মেইনলি। চন্দ্রের পূজাও করা যেতে পারে। চন্দ্রা দেবীকে খুব একটা পূজা করার রীতি তো ভারতবর্ষে নেই। চন্দ্রের সাথে শিবকে জড়িয়ে অনেক পূজা টুজা হয়। পূজাটা তুমি যারই করো না কেন, মেন সেই দিন একটু কৃচ্ছ সাধন করতে হয়। এইসব বিশেষ দিনগুলোতে খাওয়া দাওয়াটা একটু কন্ট্রোল করতে হয়, একটু শুকনো খাবার খেতে হয়, এবং যারা সাধক তাদের একটু বেশি করে সাধনা করতে হয়।
একটু বেশি করে মানে ঈশ্বর চিন্তা করতে হয়, তাহলে তার তাড়াতাড়ি রেজাল্টস পেতে আরম্ভ করে। মনুষ্যত্ব থেকে দেবত্ব থেকে ঈশ্বরত্ব প্রাপ্ত হতে গেলে কি ধ্যান করতেই হবে। যার যা ভাব, যেমন মতি তেমন গতি। সৎকর্ম করেও করতে। সৎকর্ম মানে কি? দান ধ্যান করা। দান ধ্যান কেন করবে? দান ধ্যান কেন করবে? মানুষের উপকারে লাগে। এইটা অহংকার এসে গেল। তুমি উপকার করার কি, তাই না? বুঝতে পারছো? এই জন্যেই সাধন ভজন করতে হবে। এই জন্যে যোগ মানে যেখানে তুমি যুক্ত হচ্ছ। কার সাথে যুক্ত হচ্ছ? ঈশ্বরের সাথে, মহতের সাথে, অসীমের সাথে যুক্ত হচ্ছ। দান ধ্যান করতে হবে। দেখো তুমি ঠাকুর রামকৃষ্ণ দেখো, তখন খুব দয়া মানুষ, জীবে দয়া, এ কথাটা খুব চলতো। ঠাকুর ভাবাবস্থায় বললেন, থু তোদের জীবে দয়া, শিবজ্ঞানে জীব সেবা। যখন তুমি সেবা করতে পারছো, নিজেকে সৌভাগ্যবান মনে করবে যে আমি একটা পথের ভিখিরিকে আজকে বাড়িতে এনে বসে খাওয়াতে পারছি। সৌভাগ্য, এটা আমার সৌভাগ্য, আমি তার সেবা করতে পারছি, এটা ভগবানের আশীর্বাদ আমার ওপর। এইটাই হচ্ছে যোগ। কিন্তু আমি একটু খাওয়ালে আজ খেতে পেলো, নাহলে খেতেই পেতো না লোকটা। এটা তো আরেকটা কর্মই শুধু হচ্ছে, যার প্রারব্ধ হবে। মানে পরে একদিন তুমি যখন খেতে পারছো না, কেউ একটা তোমায় খাওয়াবে। হ্যাঁ, ম্যাক্সিমাম এইটা হবে তোমার। বুঝতে পারছো? যে কর্ম করে, যেটা একটু আগে আমি স্বর্ণাবকে বলছিলাম, যে কর্ম করে তোমার ভেতরে আমিত্বটা ত্যাগ হচ্ছে আস্তে আস্তে, আমিটা তুমি হচ্ছে, যে প্রেমে, যে শ্রদ্ধায়, যে ভক্তিতে, সেটাই কর্মযোগ। সুতরাং দান ধ্যানও করতে পারো, সেবা করতে পারো। রামকৃষ্ণ মিশন থেকে শুরু করে কত আশ্রম, কত সেবা কর্ম করে, কি ভাব নিয়ে করে যে এটাই আমাদের ঈশ্বরের সেবা, ঠাকুর রামকৃষ্ণের সেবা, এটাই আমাদের কর্মযোগ। নিজেদের নাম প্রচারের জন্য তো করে না। কখনো তো শুনবে না রামকৃষ্ণ মিশনের অমুক সন্ন্যাসী 500টা কম্বল দিয়েছেন, এরকম তো কখনো শুনবে না। শুনবে রামকৃষ্ণ মিশন থেকে কম্বল বিতরণ করা হয়েছে। তারা সম্পূর্ণ ব্যক্তিগত কারোর কীর্তি বা সাফল্যকে আড়াল করে দিনের পর দিন মানুষের সেবা করে যান। এটাই সেবার ধর্ম। যেখানে সেবা করতে যিনি পারছেন, কৃতার্থ সে হচ্ছে একজনকে সেবা করে। তাই জন্য ঠাকুর বলছেন শিব জ্ঞানে জীব সেবা। না কুঁচকে এই ভিখিরিটা ময়লা, মুখে একটা মাছ টেনে, হ্যাঁ, একটুখানি ঠেলে সেই লুচি টুচিগুলো একটু ফেলে দিচ্ছি যাতে করে হাত ছুঁয়ে না যায়। বাসনটা একটা অন্য বাসন দিচ্ছি, যেটা সাধারণত কাজের লোককে দেওয়া হয়। এটা ঠিক সেবা হলো না। প্রকৃত তার অমর্যাদা না করে, তাকে অপমান না করে, তাকে বারবার মনে করিয়ে না দিয়ে, তাকে প্রকৃতই মায়ের মতন তাকে যদি খেতে দেওয়া যায়, তাকে কিছু দেওয়া যায়, তার কথাটা যদি মন দিয়ে শোনা যায়, কোথায় থাকে, কোত্থেকে আসছে। হতে পারে সে ভণ্ড ভিখারি, সে যাই হোক না কেন, তোমার কি তাতে? তুমি তোমার ধর্ম পালন করছো। অনেকে আমাকে বলে যে 10 টাকা হয়তো দিলাম, এটা সিগারেট কিনে নিয়ে দেখলাম ফুঁকতে চলে যাচ্ছে, সে করে খাচ্ছিল। 10 টাকা হয়তো দিয়েছে, সিগারেট কিনে রাগ করছে। আরে করুক না, তুমি তোমার ধর্মটা পালন করো। তুমি তো এক্সপেক্ট করবে কেন যে আমার দেওয়া টাকাটা নিয়ে একদম মুড়ি কিনবে? হ্যাঁ, সে তুমি এক্সপেক্ট করছো কেন? যখন এক্সপেক্ট করছো, সেটা সেবা হচ্ছে না। চলো তাহলে, সবাইকে নমস্কার জানাই। সুন্দর কাটলো।